তো গত ক্লাসটা আমরা মোটামুটি ইন্টেলিজেন্স বলতে কি বোঝায় সেটা নিয়ে ওপেন ডিসকাশন করলাম। আর ইন্টেলিজেন্স এর কম্পোনেন্ট গুলা কি কি, কোন কোন জিনিস থাকলে আমরা একটা এন্টিটিকে ইন্টেলিজেন্ট বলতে পারবো, সেগুলো নিয়ে আমরা সবাই মিলে একটা মোটামুটি মতৈক্যে পৌঁছালাম। হয়তোবা মতৈক্যে হয়তো পুরোপুরি পৌঁছাতে পারিনি, কিছু কিছু জায়গায় হয়তো আমাদের কনফিউশন থেকে যেতে পারে, বা কিছু জায়গায় হয়তো আমরা শিওর না যে এই পার্টিকুলার জিনিসটা ইন্টেলিজেন্সের অংশ কিনা। কিন্তু এই প্রশ্নের উত্তর নাই আসলে নির্দিষ্ট করে। আহ, এটা নিয়ে সায়েন্টিফিক কমিউনিটিতেই ডিবেট চলছে, সো আমাদেরও ডিবেট শেষ হবে এমন কোনো সম্ভাবনা নাই। আহ, তবে জেনারেলি আমরা সবাই মিলে এগুলো বুঝতে পারছি যে নলেজ রিপ্রেজেন্ট করতে পারা, প্রবলেম সলভ করতে পারা, ডিসিশন নিতে পারা, লজিক্যালি কোনো কিছু করতে পারা, ল্যাঙ্গুয়েজ দিয়ে কমিউনিকেট করতে পারা ইত্যাদি, যে বিষয়গুলো যেই এন্টিটির মধ্যে থাকবে আমরা তাকে ইন্টেলিজেন্ট বলবো। তাহলে আমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ডেফিনিশনে, একটা ইন্টেলিজেন্সের একটা ডেফিনিশনে যদি আসতে চাই, তাহলে 1958-এ একজন বিখ্যাত বিজ্ঞানী ওয়েক্সলার, তার একটা ডেফিনিশন, এটা আমার কাছে ভালো লেগেছে। ইন্টেলিজেন্সের ডেফিনিশন: the aggregate or global capacity to act purposefully, to think rationally, and to deal effectively with its environment. ঠিক আছে, অল্প কথায় আমার কাছে ইন্টেলিজেন্সের এই ডেফিনেশনটা মনে হয়েছে অনেক কিছুই কভার করতেছে। কারণ প্রথমে দেখো, দ্য অ্যাগ্রিগেট ক্যাপাসিটি বা গ্লোবাল ক্যাপাসিটির কথা বলা হচ্ছে। তার মানে ইন্টেলিজেন্ট এন্টিটি জাস্ট কোনো একটা স্পেসিফিক সিচুয়েশনে বা কোনো একটা লোকাল সিচুয়েশনে কাজ করবে আর বাকি সময় কাজ করবে না, সেটাকে আমরা ইন্টেলিজেন্স বলতেছি না। ধরো একটা কথার কথা, একটা পার্টিকুলার মেশিন বা সেটা এই রুমের মধ্যে কাজ করতে পারে, এই রুমের বাইরে গেলে সে আর কাজ করতে পারে না, সেই ক্ষেত্রে ওটাকে আমরা প্রপার ইন্টেলিজেন্স বলতেছি না। সো ইন্টেলিজেন্স হ্যাজ টু বি এ গ্লোবাল ক্যাপাসিটি। তারপরে তিনটা জিনিসের দিকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে ইন্টেলিজেন্সে। নাম্বার ওয়ান, টু অ্যাক্ট পারপাসফুলি। তাহলে শুধু অ্যাক্ট করলেই চলবে না, পারপাসফুলি অ্যাক্ট করতে হবে। অর্থাৎ একটা এন্টিটি চিন্তা করে, ভাবনা করে, ডিসিশন নিয়ে তারপরে অ্যাকশনটা নিবে, সেটাকে আমরা অ্যাক্টিং পারপাসফুলি বলতেছি। এই জায়গাটায় এসে আমরা, যেমন ধরো প্ল্যান্ট বা উদ্ভিদ ইন্টেলিজেন্ট কিনা, এই প্রশ্নটার উত্তরে এই অংশটায় এসে হয়তোবা তাদেরকে ইন্টেলিজেন্ট বলা যাবে না। কারণ তোমরা জানো যে বিভিন্ন প্ল্যান্ট, ধরো সূর্য যেদিকে আছে প্ল্যান্টটা সেদিকে বাড়ে, হ্যাঁ, অথবা পানির মাটির নিচে যে জায়গায় পানি বা খনিজ পদার্থ পাওয়া যায় বেশি, সেই দিকটাতে প্ল্যান্টের রুট গুলা বাড়তে থাকে। সো এই যে বাড়ে, এই জায়গাটার কথা হচ্ছে যে প্ল্যান্ট কি সেটা বুঝে শুনে চিন্তা করে ডিসিশনটা নেয় যে সূর্যটা এখানে আছে, আমি তাহলে ওই দিকটায় যাই, নাকি তার মধ্যকার ফিজিওলজিক্যাল প্রসেসটা বিল্ট ইন এমন ভাবে আছে যে সেটা সে করতে বাধ্য হয়। বুঝছো? এবং আমরা যতদূর জানি প্ল্যান্ট সম্পর্কে, যে সে আসলে ফিজিওলজিক্যালি বিল্ট ইন কিছু জিনিস তার মধ্যে আছে। তো সে যে চিন্তা ভাবনা করে কাজটা করছে তা না, সে তার বিল্ট ইন ফিজিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিকের কারণে ওই কাজটা করতেছে। তার মানে সেই ক্ষেত্রে অ্যাকশন হচ্ছে, বাট সেই অ্যাকশনটা পারপাসফুল না। বুঝা যাচ্ছে? বাট তার সাথে যদি আমরা অ্যানিমাল কিংডমের তুলনা করি, তাহলে তারা যে কাজটা করে একটা প্রসেসের থ্রুতে তারা চিন্তা করে কাজটা করে, সেজন্য এটাকে আমরা অ্যাক্টিং পারপাসফুলি বলতে পারি। অ্যাক্টিং এর পরে থিঙ্কিং এর কথাটা আসতেছে। থিঙ্কিং শুধু করলেই হবে না, থিঙ্কিং এর ক্ষেত্রে র্যাশনালি অর্থাৎ লজিক্যালি চিন্তা করতে হবে। সো লজিক কি, র্যাশনালিটি কি, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আরো আলোচনা করব। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই র্যাশনালিটিটাকে আমাদের প্রপারলি ফর্মুলেট করতে পারতে হবে, ম্যাথমেটিক্যালি আমাদের একটা ওয়ে থাকতে হবে যার মাধ্যমে আমরা বলতে পারি যে এই জিনিসটা র্যাশনাল হয়েছে, এই জিনিসটা র্যাশনাল হয়নি। কারণ আমরা যদি এই ব্যাপারটা সাবজেক্টিভ রাখি, তাহলে তো যে কোনো কিছুকে র্যাশনাল বলা যেতে পারে, হ্যাঁ, আবার যে কোনো কিছুকে ইরেশনাল বলা যেতে পারে। সো এই ব্যাপারটা আমাদের একটা প্রপার স্ট্যান্ডার্ডে আসতে হবে। সেই স্ট্যান্ডার্ডের আওতায় যেই এন্টিটি গুলো চিন্তা করতে পারে তাদেরকে আমরা বলতে পারি যে থিঙ্কিং র্যাশনালি। আর লাস্টলি, টু ডিল এফেক্টিভলি উইথ ইটস এনভায়রনমেন্ট। সে যে এনভায়রনমেন্টে আছে সেই এনভায়রনমেন্টের সাথে
প্রপারলি ডিল করতে পারা, হ্যান্ডেল করতে পারা, ওই এনভায়রনমেন্টের কোনো পরিবর্তন আসলে সেই পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাওয়ায় নিতে পারা, এই জিনিসগুলোকে আমরা বলতে পারি হ্যান্ডলিং ইটস এনভায়রনমেন্ট অর ডিলিং এফেক্টিভলি উইথ ইটস এনভায়রনমেন্ট। তাহলে একটা ইন্টেলিজেন্ট এন্টিটি তার এনভায়রনমেন্টের সাথে এফেক্টিভলি ডিল করতে পারবে। এনভায়রনমেন্ট জিনিসটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। মানুষের এনভায়রনমেন্ট একরকম, পশু পাখির এনভায়রনমেন্ট ভিন্ন রকম। এক একটা পশু বা পাখির এনভায়রনমেন্ট এক এক রকম। যেমন পাখি, পাখি আকাশে ওড়ে, মানুষ তো আর আকাশে ওড়ে না, বা অন্যান্য অনেক প্রাণী আকাশে ওড়ে না। সো তার পাখির ক্ষেত্রে আকাশটা এনভায়রনমেন্টের একটা অংশ। কিভাবে সে আকাশে উঠবে, মেঘ আসলে কি করবে, বাতাস আসলে কি করবে, যেই জিনিসগুলো নিয়ে আমাকে চিন্তা করতে হয় না, তাই না? আবার যারা পানির মধ্যে থাকে তাদের পানির এনভায়রনমেন্টটা নিয়ে চিন্তা করতে হয়, সেটা নিয়ে আমার চিন্তা করা লাগে না, তাই না? পানির মধ্যে যদি কোনো একটা সাইক্লোন হয় তখন ওই মাছটা কি করবে বা ওই ডলফিনটা কি করবে, ওইটা নিয়ে পাখির চিন্তা করতে হয় না, বা ওটা নিয়ে মানুষের চিন্তা করতে হয় না। এবার তুমি মেশিনের দিক থেকে যদি চিন্তা করো, রোবট যদি হয় একটা, অর্থাৎ একটা হার্ডওয়্যার মেশিনে যদি হয়, সেই ক্ষেত্রে তার এনভায়রনমেন্ট একরকম। সেই রোবটটা হয়তো কোনো একটা রুমের মধ্যে আছে, ওই রুমের মধ্যে তাকে নড়াচড়া করতে হবে, অথবা ওই রোবটটাকে আমি কোনো একটা ভলকেনোর মধ্যে বসায় দিচ্ছি, সেই জায়গাটায় ঢুকে তাকে সেখান থেকে স্যাম্পল কালেক্ট করতে হবে। সো ওর জন্য যা রেলিভেন্ট এনভায়রনমেন্ট সেটাই এনভায়রনমেন্ট। আবার সফটওয়্যার এজেন্ট যদি হয়, সেক্ষেত্রে সফটওয়্যারই তার এনভায়রনমেন্ট। কম্পিউটারের ভিতরকার র্যাম, সিপিইউ এগুলোই তার এনভায়রনমেন্ট। যদি সে নেটওয়ার্কে কাজ করে, তাহলে নেটওয়ার্কের রাউটার, নেটওয়ার্কের প্রোটোকল, এটাই হচ্ছে তার এনভায়রনমেন্ট। বুঝতে পারছো? সো এনভায়রনমেন্ট শব্দটা একটা ব্যাপক অর্থ প্রকাশ করতেছে, সেটা মাথায় রাখতে হবে। আমার ইন্টেলিজেন্ট এন্টিটিটা কোন ধরনের, তার উপর মানে সে কি কাজ করে তার উপর ভিত্তি করে এনভায়রনমেন্টটা চেঞ্জ হবে। এবং আমাকে বুঝে নিতে হবে যে এখানে আমি এনভায়রনমেন্ট বলতে কি বুঝতেছি। ইনফ্যাক্ট এজেন্ট এবং তাদের এনভায়রনমেন্ট নিয়ে আমাদের পরের লেকচারটা, যেটা আগামী সপ্তাহে আমরা স্টাডি করব, যেখানে এনভায়রনমেন্টের বিভিন্ন প্রপার্টি নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হবে। তো আমি লাস্টলি এআই এর যদি আরেকটা ডেফিনিশন দিই, সেটা হচ্ছে দ্য স্টাডি অফ হাউ টু মেক কম্পিউটার্স ডু থিংস অ্যাট হুইচ অ্যাট দ্য মোমেন্ট হিউম্যানস আর বেটার। এগেইন একটা সিম্পল ডেফিনিশন, কিন্তু আমার কাছে মনে হয় এআই এর এসেন্সটা এখানে আমরা পাই। যে ইন্টেলিজেন্স কি সেটা বুঝলাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাহলে কি, বুঝলাম যে হ্যাঁ মেশিনকে ইন্টেলিজেন্স দেওয়া, কিন্তু এটার ধরনটা কি বা এটার ডিগ্রিটা কি, সেটা এভাবেই প্রকাশ করতে পারি যে যেই কাজগুলোতে হিউম্যানরা এই মুহূর্তে বেটার, সেই কাজগুলো মেশিনকে দিয়ে করতে পারানোর যে বিদ্যা, সেটাকে আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে? একটা জিনিস খেয়াল করে দেখো যে আম, মানে যে কোনো টুল আসলে মানুষের কাজের জন্যই ডেভেলপ করা হয়েছে, তাই না? মানুষের হেল্প করার জন্য। ধরো আমার এখন এখানে যে লাইট জ্বলতেছে উপরে, হ্যাঁ, সো এই লাইট তো আর মানে ইতিহাসে সবসময় ছিল না, মাত্র এই যে এরকম ইলেকট্রিক লাইট তো ধরো 150 বছর আগে হয়তো আসছে, তাই না? তার আগে মানুষের লাইটের ব্যবস্থা করতে হতো ভিন্ন ভাবে। তখন সে কি করতো, আগুন জ্বালায়, সেটা একটা মশালের মধ্যে হয়তো আগুনটা জ্বালায় একটা ওয়ালের মধ্যে রেখে দিত। ওইটা একটা টুল, হ্যাঁ, যেটা মানুষকে হেল্প করতেছে। ফ্যান, এই যে আমার এখানে ফ্যান চলতেছে, ফ্যান তো আর এক সময় ছিল না, তাই না? তোমরা অনেক আগের কালের ধরো উপন্যাস বা সাহিত্য পড়লে দেখবা যে সেখানে জমিদারদেরকে মানে একটা তো হাত পাখা আছে, হাত পাখা তো এখনো তোমরা দেখো। আবার তাদের বাসা মানে রুমের উপরে ধরো একটা বড় পর্দার মতো, ওটা এরকম নড়ানো যায়। মানে একজনের কাজই ছিল সে ওই কাজটাই করবে, সে পাশের রুম থেকে বসে বসে সারাদিন ওটা টানতো, তখন উপরে এটা এরকম মুভ করতে থাকতো আর সেখান থেকেই বাতাস পাওয়া যেত। সো এই যে টুল গুলা কি হয়, ইভলভ হচ্ছে সবসময়, তাই না? মানুষ একটা কাজ আগে সবসময় ম্যানুয়ালি নিজেই করতো। ধরো ফ্যানের জন্য তোমাকে হাত পাখা দিয়ে নিজেই বাতাস করতে হতো, তাই তো? কিন্তু এখন তুমি ওই কাজটাকে আরো সহজ করার জন্য, কারণ তুমি যেহেতু ওই পাখাটা নাড়াতে গেলে যে ফিজিক্যাল একটা মুভমেন্টের দরকার, সেটা তুমি বেশিক্ষণ করতে পারবে না, তুমি মানে হাত ব্যথা করবে তোমার। সো এই কাজটাকে সহজ করার জন্য আমরা অন্য প্রসেস বের করলাম। এভাবে এক একটার পর একটা নতুন নতুন টেকনোলজি আসে, নতুন নতুন প্রসেস আসে। আমরা আস্তে আস্তে ওই কাজটাকে এখন মানে এখন আমাদের উপরে ফ্যান অটোমেটিকলি ঘুরতেছে, আমাকে কিছু একটা সুইচ শুধু টিপতে হচ্ছে। আরো কিছুদিন পরে সুইচও টেপা লাগবে না, তাই না? আমি জাস্ট মনে মনে ভাববো, ফ্যান চালু হয়ে যাবে।
অথবা আমার শরীরের টেম্পারেচার অনুযায়ী অটোমেটিকলি ফ্যান চালু হয়ে যাবে, অটোমেটিকলি এসি ইয়ে করবে, যে আমার ঠিক যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণেই ফ্যান ঘুরবে বা সেই টেম্পারেচারে এসি দিবে। সো বেসিক্যালি আমরা মানুষ যে কাজগুলো করতো সেই কাজগুলোকে মেশিন দিয়ে করানোর চেষ্টা করতেছি, সেটা হাজার হাজার বছর ধরে চলতেছে। চলতে চলতে সেটারই একটা মানে তোমার কি বলবো যে সেই প্রক্রিয়ারই একটা অংশ হিসেবে আমরা এখন কম্পিউটার দিয়ে এমন কাজ করার চেষ্টা করতেছি যেটা মানুষ করতে পারত। ধরো ক্যালকুলেশন, ক্যালকুলেটর এক ধরনের ধরো রুডিমেন্টারি একটা কম্পিউটার বলা যেতে পারে, তাই না, প্রাইমারি লেভেলের একটা কম্পিউটার। তো ক্যালকুলেটরের কাজ কি, আমরা যেই হিসাব কিতাব গুলো করতে পারতাম সেটা কি মানুষ করতে পারতোই না? হ্যাঁ পারতো। আমাকে যথেষ্ট সময় দিলে, আমাকে ধরো অনেক বড় যোগ করতে হবে, গুণ করতে হবে, ম্যাথমেটিক্যাল সলভ করতে হবে, সেটা সময় দিলে আমি পারতাম করতে। অনেকক্ষণ লাগতো আমার ম্যানুয়ালি কাজটা করতে, ক্যালকুলেটারে আমি টিপে টিপে খুব অল্প সময় করে ফেলতেছি। তো একইভাবে এআই যে কাজগুলো করে এগুলো মানুষই করতো এতদিন। মানুষই ধরো একটা হিউম্যান দাঁড়ায় আছে, এটা কি হিউম্যান নাকি অন্য প্রাণী সেটা রেকগনাইজ করা, ওর ফেসটা কোথায় আছে সেটা বোঝা, ওর ফেসে কি সে কোনো এক্সপ্রেশন দিচ্ছে কিনা সেটা বোঝা, তাই না? এই যে ইমেজ প্রসেসিং এর কাজ, এই যে স্পিচ প্রসেসিং এর কাজ, ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর কাজ, ধরো রোবোটিক্স এর কাজ, যেগুলো রোবট দিয়ে বিভিন্ন জিনিস ধরা, ম্যানিপুলেট করা, একটার সাথে একটা জিনিস জোড়া লাগানো, এই সমস্ত কাজই মানুষ হাতে করতে পারতো, অথবা মানুষের যে অটোমেটিক যে ইন্টেলিজেন্স আছে এবং যে ইন্দ্রিয়গুলো আছে, চোখ কান নাক হাত পা দিয়ে সেই কাজগুলো করতে পারতো। বাট সেগুলাকে অটোমেট করা, যার মানে যার সাহায্যে আরো দ্রুত আরো ফাস্ট আমরা এই কাজগুলো করতে পারি, সেই কাজগুলোই হচ্ছে আসলে এআই এর মূল উদ্দেশ্য। ঠিক আছে? আচ্ছা, এখন পর্যন্ত কোনো কোয়েশ্চেন বা No, কোনো sir. বক্তব্য? No, sir. হ্যাঁ। স্যার তাহলে গাছকে কি আমরা ইন্টেলিজেন্ট বা ইন্টেলিজেন্স আছে এটা বলতে পারি না? গাছ তো লিভিং বিং, একটা লিভিং বিং এর কি কোনো হ্যাঁ, intelligence তাহলে থাকে? এখন মানে প্রশ্ন হচ্ছে যে মানে ইন্টেলিজেন্স আর লাইফ কি সিনোনিমাস কি তোমার কাছে? যে লাইফ থাকলে ইন্টেলিজেন্স আছে এমন, নাকি স্যার লাইফ আমার না কাছে থাকলে এটা intelligence একটু মানে কানেক্টেড মনে হয়, যে লাইফ থাকলে ইন্টেলিজেন্স থাকার কথা, বা একটু হলো ইন্টেলিজেন্স থাকাটা হুম, আমার কাছে ও, মনে হয়। ঠিক আছে। সো ওই ওই জায়গাতে আসলে ডিবেট আছে এখনো, যেটা বললাম যে এই এই ইস্যুগুলো নিয়ে আমরা মানে এখনো সায়েন্টিফিক কমিউনিটি দ্বিধা বিভক্ত। যেমন প্ল্যান্টের ইন্টেলিজেন্সের ইস্যুটা, প্ল্যান্টের লাইফের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। প্ল্যান্ট জীবিত একটা এন্টিটি, এটা সবাই জানে, সবাই মানে। কিন্তু ইন্টেলিজেন্স ধরো প্ল্যান্টের কতদূর আছে, যে এক্সাম্পলটা একটু আগে দিলাম, যে প্ল্যান্ট কি এমন কাজ করে যেটার মাধ্যমে তার মানে পারপাসফুল ডিসিশন মেকিং, পারপাসফুল প্রবলেম সলভিং এরকম পাওয়া যায় কিনা, আহ, সেটা নিয়ে আমাদের মধ্যে মতভেদ আছে। বেশিরভাগেরই মতামত হচ্ছে যে প্ল্যান্টকে আমরা ইন্টেলিজেন্ট এন্টিটির সে অর্থে বলতে পারি না। ওই একটাই কারণ যে প্ল্যান্ট যা যা করে, মানে আমরা ওই যে যেটা বললাম যে ইন্টেলিজেন্স ওই ডেফিনেশনটা যদি দেখি, নাম্বার ওয়ান অ্যাক্টিং পারপাসফুলি, নাম্বার টু থিঙ্কিং রেশনালি, নাম্বার থ্রি ডিলিং এফেক্টিভলি উইথ ইটস এনভায়রনমেন্ট। ওকে, আচ্ছা, এই তিনটা অংশের মধ্যে কোন কোনটা প্ল্যান্ট করতে পারে সেটা যদি আমরা বলি, চিন্তা করি। আচ্ছা, 3 নাম্বারটা কথা যদি বলি, ডিলিং উইথ ইটস এনভায়রনমেন্ট, প্ল্যান্ট এটা টু সাম ডিগ্রি করতে পারে। যেমন ধরো মনে করো মাটিতে পানির পরিমাণ কমে গেছে, তখন প্ল্যান্ট অটোমেটিকলি তার কিছু কিছু প্রক্রিয়া চেঞ্জ করে দেয় যেন তার পক্ষে সার্ভাইভ করতে সব সহজ হয়, তাই না? বা সূর্য তাপ বেড়ে গেলে তখন হয়তো বা মানে এই যে সূর্যের তাপ বেড়ে যাওয়া, কোনো একটা ঝড়-ঝাপটা হওয়া, কোনো বন্যা হওয়া, যেমন তোমরা জানো যে বন্যা যখন হয় বিভিন্ন সময়, তখন ধরো সুন্দরবনের প্ল্যান্ট গুলো বিভিন্ন বিভিন্ন প্রক্রিয়াতে হেল্প করে ওইটাকে মিটিগেট করার, তাই না? সো মানে সেই তারা তাদের এনভায়রনমেন্টের পরিবর্তনের সাথে টু সাম ডিগ্রি
অ্যাডাপ্ট করতে পারে, কিন্তু খুব বেশি করতে পারে না তাদের ফিজিক্যাল লিমিটেশনের কারণে। যেমন মেজর লিমিটেশন হচ্ছে তারা মুভ করতে পারে না, তাই তো? সো একটা প্রাণী যেমন কোন একটা জায়গায় বন্যা হলো, সে ওখান থেকে দূরে চলে গেল অন্য কোথাও, প্ল্যান্টের পক্ষে সেটা সম্ভব না। সে যদি ওই জায়গাটা যতটুকু সম্ভব সে সার্ভাইভ করার চেষ্টা করে, যখন পারে না তখন সে মরে যায়, তাই তো? তাকে কেউ এসে কেটে ফেলতেছে ওটা কুড়াল দিয়ে, সে ওটাকে কোনোভাবে ধরতে পারে না চেপে যে আমাকে মারিস না, তাই না? সে বাধ্য হয় মানে ইয়ে হতে। সো তার ফিজিক্যাল লিমিটেশনের কারণে অনেক কিছু সে করতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে যে সে আসলে ওটা ফিল করতে পারতেছে কিনা। ধরো তার যদি ফিজিক্যাল এই লিমিটেশনটা না থাকতো, তাহলে কি সে পারতো? যেমন ধরো এখন প্ল্যান্টের যদি 2 পা থাকতো, আহ, তাহলে কি কেউ ওরে মারতে আসলে ও মানে চলে যেত কিনা, বা অন্তত সে মনে মনে ভাবতেছে কিনা যে এটা আমার মারতে আসতেছে, আমি পালাই। বুঝতে পারছো? ইয়েস স্যার। এটা করতে পারে কিনা, বা এই যে প্ল্যান্ট আসলে থিঙ্ক করে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমাদের এখনো আসলে অনেক কিছু আমরা জানি না। প্ল্যান্টের ইমোশন আছে কিনা। ধরো একটা প্ল্যান্ট মারা যাচ্ছে, যখন সে বুঝতেছে সে পানি পাচ্ছে না, ইয়ে পাচ্ছে না, সে মারা যাচ্ছে, তখন কি সে তার মন খারাপ লাগে, তার কষ্ট লাগে, বা সে কি ভাবে যে আমি মারা যাচ্ছি? বা সোজা কথা, তার কি একটা পার্সোনালিটি আছে কিনা, সে কি মানে সে কি নিজেকে চিনে কিনা, আমি একটা প্ল্যান্ট, আমি এখানে বসে আছি। হ্যাঁ, So, এই ইস্যুগুলা আসলে ডিবেটেবল। আমরা যতদূর পর্যন্ত ইন্টেলিজেন্সকে যেভাবে আমরা ডিফাইন করতেছি, তাতে প্ল্যান্টকে ইন্টেলিজেন্ট বলাটা ডিফিকাল্ট। বুঝছো? কারণ আমরা দেখতেছি যে হ্যাঁ আচ্ছা, আমাদের অ্যানিমাল কিংডমের মধ্যে হিউম্যান বিং সবচেয়ে বেশি ইন্টেলিজেন্ট। তারপরে আমরা বিভিন্ন মানে অ্যানিমালকে বিভিন্ন লেভেল অফ ইন্টেলিজেন্সে ভাগ করতে পারি মোটামুটি। যেমন ধরো অক্টোপাস বা ডলফিনের ইন্টেলিজেন্স লেভেল অনেক হাই, ঠিক আছে, তুলনামূলকভাবে বেশ হাই। আবার তার চেয়ে নিচে আসলে ধরো আমাদের আশেপাশের যে প্রাণীগুলো, কুকুর, বিড়াল, গরু, ছাগল, এদেরও একটা ইন্টেলিজেন্স আছে, সেটা তুলনামূলক লো। আমরা যদি আরো নিচের দিকে যাই, পোকামাকড়ের ইন্টেলিজেন্সও আছে, কিন্তু মানে আস্তে আস্তে দেখা যাচ্ছে ডিগ্রি অফ ইন্টেলিজেন্সটা কমে আসতেছে। কমতে কমতে একটা পর্যায়ে গিয়ে আমাদের হয়তো একটা লাইন ড্র করতে হবে যে এর নিচে হলে আমরা আর ইন্টেলিজেন্ট বলতে পারতেছি না। তো আমাকে যদি বলো, আমি বলবো যে প্ল্যান্টকে সেভাবে রেশনাল থিঙ্ক করতে পারে, বা তার মধ্যে কোনো ইমোশন বা সেলফ অ্যাওয়ারনেস আছে, এমন কোনো প্রমাণ আমাদের হাতে এখনো নাই। সে তার অ্যাক্ট করে, সে বিভিন্ন ফিজিওলজিক্যাল চেঞ্জ তার মধ্যে আসে, বাট সেটার পিছনে তার পারপাসফুলনেস আছে বলে কোনো প্রমাণ আমাদের কাছে নাই। মানে সেটা তাকে আল্লাহ এভাবে তৈরি করে দিচ্ছে বলে সে ওইভাবে জাস্ট বিল্ট ইন যেভাবে করা আছে ঠিক সেভাবে করে যাচ্ছে। ধরো অর্থাৎ সোজা কথায়, ধরো সূর্য এই পাশে আছে, সে যে চিন্তা করতেছে যে সূর্য তো ওই পাশে, ক্যালকুলেট করতেছে আচ্ছা আমি এখন ওদিকে ওই পাশে বাড়ি, এটা সে করতেছে না। জাস্ট তার ভিতরকার সেলুলার কম্পোজিশন গুলা, তার ভিতরকার কেমিক্যাল রিয়াকশন গুলো এমন ভাবে তৈরি করে দেওয়া আছে যে সে অটোমেটিকলি ওটা হয়ে যাবে। তাকে এটা মানে একটা there is an action but it is not purposeful। এবং সে এনভায়রনমেন্টের সাথে ডিলও করতে পারে, কিন্তু সেটা একটা লিমিটেড মানে স্কোপের মধ্যে, এবং যতটুকু করতে পারে সেটাও তার মধ্যে ন্যাচারালি দিয়ে দেওয়া আছে, জাস্ট বিল্ট ইন সেটার অনুযায়ী। তো এই বিষয়গুলো মাথায় রেখে আমাকে যদি বলতে বলো, কোনো অপিনিয়ন দিতে বলো, আমি বলবো যে আমাদের জানা মতে প্ল্যান্টকে ইন্টেলিজেন্ট বলতে পারতেছি না আমরা। কিন্তু তুমি মানে এটাকে আমি কোনো হার্ড ইয়ে হিসেবে বলতে পারি না। এমন অনেক সায়েন্টিস্ট আছে যারা কিনা এটার সাথে দ্বিমত পোষণ করবে, সেটা করতেই পারে। এবং আমরা যদি আরো বেশি জানি প্ল্যান সম্পর্কে, প্ল্যানের যে সিগন্যাল গুলো আদান প্রদান হচ্ছে, একটা প্ল্যান কিভাবে কমিউনিকেট করে, বা একটা প্ল্যান্টের ভিতরে কি কি জিনিস ঘটতেছে, আরো যদি জানতে পারি আমরা, তাহলে হয়তো একটা পর্যায়ে প্ল্যানকে আমরা ইন্টেলিজেন্ট বলতে পারবো। যেমন প্ল্যান্টের যে লাইফ আছে, এটাই তো মানুষ জানতো না আগে, তাই না? আজকে থেকে ধরো কয়েকশো বছর আগে তো মানুষ প্ল্যান্টকে জীবিত মানে কিছু মনেই করতো না। সো সেখান থেকে তো প্ল্যান্টের প্রমোশন হয়েছে, তাই না? এখন তো সে জীবিত মানে হিসেবে সবাই তাকে ইয়ে করতেছে। তারপরে হয়তো আরো একটু প্রমোশন হয়ে সে ইন্টেলিজেন্ট হতে পারবে, বা বলা হবে হয়তো তাকে। স্যার, অন্যান্য এনিমেলদের থেকে হচ্ছে ডলফিন আর অক্টোপাসকে কেন বেশি, ওদের ইন্টেলিজেন্স বেশি কেন বললেন?
বললাম ওই যে তাদের বিভিন্ন ক্ষেত্রে ডিসিশন মেকিং তারা যেভাবে করে সেগুলা দেখে, হ্যাঁ? মানে ওই যে যেটা বললাম, আমরা মূলত প্রবলেম সলভিং এবং ডিসিশন মেকিং। একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু কারোর সাথে সেভাবে কমিউনিকেট করতে পারি না। যেমন ডলফিনের সাথে কথা বলা মানে কি ভাই ডলফিন কেমন আছো, তাই না, কি চিন্তা ভাবনা করতেছো, এটা তো আমরা আসলে সেই লেভেলে কমিউনিকেট আমরা করতে পারতেছি না। তবে বিভিন্ন প্রাণীর সাথে আমরা বিভিন্নভাবে কমিউনিকেট করি, যেমন আমাদের বিভিন্ন পেট থাকে, কুকুর বিড়াল, যাদের সাথে বিভিন্ন ধরনের কমিউনিকেশন আমরা করতে পারি, তাই না, এটা করো ওইটা ইয়ে করো বললে তারা করে। এই কাজটা ডলফিনও করে, এবং এই জাতীয় আরো সিল বা এরকম অনেক প্রাণীর সাথে মানুষ কিন্তু কমিউনিকেট করতে পারে। সো মানুষের সাথে কমিউনিকেট করতে পারে কিনা একটা প্রাণী, সেটা ইন্টেলিজেন্সের একটা মাপকাঠি, একটা স্ট্যান্ডার্ড। সো যে সমস্ত প্রাণী মানুষের সাথে কমিউনিকেট করতে পারে, অর্থাৎ আমরা কিছু করতে বললে সে করে, সেটাকে আমরা মানে ইন্টেলিজেন্সের একটা একটা স্ট্যান্ডার্ড ধরি। সেকেন্ডলি, সে প্রবলেম সলভ করতে পারে কিনা, যেমন ধরো বিভিন্ন পশু পাখির উপর বিভিন্ন ইয়ে করা হয়। ধরো একটা মেজের মধ্যে, অর্থাৎ একটা তোমার কি বলে এটাকে, মেজ মানে তো বুঝি, তাই না, যে তোমাকে একটা রাস্তা খুঁজে বের করতে হবে। চলে আসছো না? আচ্ছা, আমার একটা ক্লাস চলতেছে, কিছু লাগবে এখন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড একটু। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তারপরে আমরা যেটা করি যে মানে বিভিন্ন পশু, ধরো একটা মেজের মধ্যে তাকে ঢোকাই দিলাম, সে ওখান থেকে বের হতে পারে কিনা, হ্যাঁ, বা তাকে আমরা কিছু বিভিন্ন শেপের জিনিস দিলাম, সে ওটার মধ্যে ঢুকাতে পারে কিনা, এরকম দেখা। এগুলোর মাধ্যমে মানে মাঙ্কিজ বা বিভিন্ন অ্যানিমালের প্রবলেম সলভিং অ্যাবিলিটি আমরা জাজ করি। তারপর ডিসিশন মেকিং এর অ্যাবিলিটি গুলা, হ্যাঁ, সে ধরো একটা একটা বিশেষ করে কোন একটা সিচুয়েশন চেঞ্জ হয়ে গেলে, ডিফারেন্ট সিচুয়েশনের সাথে সে নিজেকে কিভাবে হ্যান্ডেল করে। একটা নির্দিষ্ট পরিবেশের মধ্যে জাস্ট একটা নির্দিষ্ট কাজ করে যাওয়া এটাকে ইন্টেলিজেন্স বলা যায় না, হ্যাঁ? তুমি একটা নির্দিষ্ট পরিবেশে একটা জিনিস শিখছো, কিন্তু হঠাৎ করে তোমার পরিবেশটা চেঞ্জ করে ফেললাম, তখন দেখা যায় অনেক অ্যানিমেল সেটার সাথে কোপ আপ করতে পারে না, তারা বুঝে না যে কি করতে হবে, বা তারা সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারে না। কিন্তু কিছু কিছু প্রাণী দেখা যায় যে ওই ওই সিচুয়েশনটাকেই চিন্তা করে বের করে যে এই অবস্থায় আমার কি করণীয়। তো এভাবে নতুন নতুন এনভায়রনমেন্টের সাথে একটা একটা তোমার অ্যানিমেলকে যদি আমরা ইয়ে করি, টেস্ট করে দেখি যে নতুন এনভায়রনমেন্টে সে কিভাবে খাপ খাওয়াচ্ছে, হ্যাঁ, তার তাকে কিছু একটা হিন্ড্রেন্স দিয়ে দিলাম, কিছু লিমিটেশন দিয়ে দিলাম, যে এটা তুমি করতে, নর্মালি সে ধর একটা মাছ খেতে গিয়ে খেয়ে ফেলতে পারে, আমরা একটা বাধা দিয়ে দিলাম তার সামনে, সে কি ওই বাধাটাকে সরাই যেতে পারে কিনা, বা কোনোভাবে ওটাকে মানে মানে পাশ কাটায় অন্য কোনো সিস্টেমের কাজ করতে পারে কিনা। এই ব্যাপারগুলো দিয়ে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করা হয়েছে। আমি সেটা কোনো এক্সপার্ট না, ফলে অত ডিটেলসে বলতে পারতেছি না, বাট এরকম বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা মোটামুটি ভাবে বিভিন্ন অ্যানিমেলের মধ্যে কার মধ্যে কতটুকু ইন্টেলিজেন্স আছে সেটার একটা ক্লাসিফিকেশন তৈরি করতে পারি। তোমরা যারা আগ্রহী তারা অনলাইনে সার্চ দিলে নিশ্চয়ই ইউটিউবে ভিডিও পাবা, বা বিভিন্ন রকম সায়েন্টিফিক আর্টিকেল পাবা, সেগুলো থেকে তুমি মানে আরো ভালো জানতে পারবা আর কি। বাট কমন নলেজ হচ্ছে যে ডলফিন, অক্টোপাস, এই দুইটা প্রাণী বিশেষ করে এদের ইন্টেলিজেন্সকে অনেক মানে বেশ হাই লেভেলের মনে করা হয়। তারপর ধরো মাঙ্কি, মানে এপ প্রজাতির যত প্রাণী আছে তাদের মধ্যে আবার বিভিন্ন ডিগ্রি আছে। মানে গরিলার ইন্টেলিজেন্স আর শিম্পাঞ্জির ইন্টেলিজেন্স আর ওরাংওটাংয়ের ইন্টেলিজেন্স এক না, এদের বিভিন্ন রকমের ডিগ্রি আছে, সেগুলো নিয়েও গবেষণা হয়েছে। মোটামুটি ভাবে সায়েন্টিস্টদের একটা আইডিয়া আছে যে এদের ইন্টেলিজেন্স লেভেলটা এদের চাইতে বেশি, বুঝছো? তো এইভাবে আমরা মোটামুটি একটা ক্লাসিফিকেশন করি। তো এই বিষয়ে আর কারো কোনো বক্তব্য আছে? না থাকলে আমরা একটু আগেই
তো এতক্ষণ এআই এর ডিসকাশনের মাধ্যমে আমরা মোটামুটি দুইটা জিনিস খেয়াল করলাম কিনা, যে এখানে ঘুরে ফিরে কয়েকটা কথা আসতেছে, মানে ইন্টেলিজেন্সের বিভিন্ন বিভিন্ন অ্যাসপেক্ট আসতেছে। একটা অ্যাসপেক্ট হচ্ছে যে ইন্টেলিজেন্সটা কি চিন্তার সাথে সম্পর্কিত নাকি কাজের সাথে সম্পর্কিত, বুঝা যাচ্ছে? দ্যাট মিনস দ্যাট ইজ ইন্টেলিজেন্স related with the thought or the action? If something acts intelligently, do we say it's intelligent, or do we have to also prove that it thinks intelligently? বুঝা যাচ্ছে? তাহলে অ্যাকশন এবং থট এই দুইটা হচ্ছে আমাদের দুইটা ডিফারেন্ট প্যারাডিম। যে একটা সাইডে আমরা চিন্তা করতে পারি যে অ্যাকশন মিনস ইন্টেলিজেন্স, কারণ কাজের মাধ্যমেই কর্মের পরিচয়, মানে ব্যক্তির পরিচয় আমরা বলি না, কর্মের মাধ্যমে ব্যক্তির পরিচয়। সো তুমি যে কাজটা করতেছো তার মাধ্যমে বোঝা যাচ্ছে তুমি ইন্টেলিজেন্ট। আরেকটা অ্যাকশন হতে পারে যে কাজের চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে থট, অর্থাৎ তুমি থিঙ্ক করতেছো কিনা ইন্টেলিজেন্টলি সেটা ইম্পর্টেন্ট। তাহলে এটা একটা অ্যাসপেক্ট। আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে হিউম্যানিটি ভার্সেস রেশনালিটি, অর্থাৎ হিউম্যান বিইং এর মতো কাজ করলে সেটা ইন্টেলিজেন্ট, এভাবে যদি আমরা বলি তাহলে সেটা মানে হিউম্যান লাইকনেসই হচ্ছে ইন্টেলিজেন্সের স্ট্যান্ডার্ড। আর র্যাশনালিটি মানে হচ্ছে যে হিউম্যানের মতো কাজ করুক বা না করুক, হিউম্যানের মতো ভাবুক বা না ভাবুক, র্যাশনালি বা লজিক্যালি চিন্তা করলে বা কাজ করলেই আমরা সেটাকে বলবো ইন্টেলিজেন্স। তাহলে এই যে দুইটা অ্যাসপেক্ট, মানে দুই দিকে, একটা হচ্ছে থট ভার্সেস অ্যাকশন, আর একটা হচ্ছে র্যাশনালিটি ভার্সেস হিউম্যানিটি। এই চারটা জিনিসকে মাথায় রাখলে আমরা চার ধরনের এআই পেতে পারি, তাই না? এগুলোকে আমরা বলতে পারি যে ভিউজ অফ এআই। এআই কি, এটা মানুষ কিভাবে চিন্তা করতেছে বা সায়েন্টিস্টরা কিভাবে চিন্তা করতেছে, সেই বলতে পারি যে চারটা ডিফারেন্ট ভিউ আছে। প্রথমটা হচ্ছে এখানে দেখো থিঙ্কিং হিউম্যানলি। তাহলে এখানে আমরা বলতেছি যে হিউম্যানের মতো চিন্তা করতে পারে সেই হচ্ছে ইন্টেলিজেন্ট। সেক্ষেত্রে তাকে কি করতে হবে, এখানে দেখো ছোট্ট করে কিছু ড্রয়িং দেওয়া আছে, যার মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের এই রোবটটা সে হিউম্যান ব্রেইনটাকে ধরো অ্যানালাইজ করতেছে, যে হিউম্যান কিভাবে ভাবে সেটা সে খুঁজে বের করতেছে। বের করার পরে সে নিজেই ওরকম কিছু একটা করার চেষ্টা করতেছে। আরেকটা হতে পারে থিঙ্কিং র্যাশনালি, অর্থাৎ আমরা হিউম্যানের মতো না হোক র্যাশনালি চিন্তা করব। কারণ হিউম্যানের চিন্তা যে র্যাশনাল হতে হবে এমন কোনো কথা নেই, হিউম্যান র্যাশনালিও চিন্তা করতে পারে, ইর্যাশনালিও চিন্তা করতে পারে। সো আমরা হিউম্যানের মতো না বলে আমরা বলবো যে আমাদের হিউম্যান লাইক থিঙ্কিং এর বাইরেও একটা নির্দিষ্ট থট প্রসেস থাকবে, যেটাকে আমরা র্যাশনাল থট বলতে পারি, এবং আমার ইন্টেলিজেন্ট এজেন্ট বিইংকে র্যাশনালি থিঙ্ক করতে হবে। 3 নাম্বার হচ্ছে অ্যাক্টিং হিউম্যানলি। দেখো এখানকার ছবিটা, একটা মানুষ হাঁটতেছে, সে ঠিক ওকে দেখে দেখে ওর মতো করে করার চেষ্টা করতেছে। তাহলে এটা বোঝাচ্ছে যে আমরা হিউম্যান যেভাবে করে, হিউম্যান যেভাবে কথা বলে সেভাবে কথা বলতে পারে যে সেই ইন্টেলিজেন্ট। হিউম্যান যেভাবে হাঁটে চলে সেভাবে হাঁটতে চলতে পারে, হিউম্যান যেভাবে একটা কাজ অ্যানালাইজ করতে পারে সেভাবে করতে পারে। তো সবকিছু হিউম্যানের মতো করে করলে, অ্যাকশন নিলে, তখন তাকে আমরা ইন্টেলিজেন্ট বলবো। আর লাস্ট বাট নট লিস্ট হচ্ছে অ্যাক্টিং র্যাশনালি, অর্থাৎ হিউম্যান লাইক না হলেও র্যাশনালি হবে, এবং সে থিঙ্কিংটা যেভাবে করুক না কেন তার কাজটা হবে র্যাশনাল। তার কাজের মাধ্যমে প্রকাশ পাবে যে সে একটা লজিক্যালি বা র্যাশনালি কোনো কাজ করতেছে। এরকম যদি হয় সেই ক্ষেত্রে আমরা তাকে ইন্টেলিজেন্ট বলতে পারি। এই চারটাই লেজিটিমেট ভিউ। স্যার রেশনালিটিটা আবার একটু বলবেন? র্যাশনালিটির ব্যাপারটা, জি স্যার। আচ্ছা, র্যাশনাল থিঙ্কিং মানে হচ্ছে যে কোনো র্যাশনাল কাজ মানে হচ্ছে যেটা একটা লজিক আছে যার পিছনে, বুঝতে পারছো? এবং এই লজিকটাকে আমার থাকতে হবে, এটার মানে একটা ফর্মুলেশন থাকতে হবে যেটাকে ম্যাথমেটিক্যালি আমি প্রকাশ করতে পারবো। ওই ধরো গত ক্লাসে হয়তো এক্সাম্পল দিচ্ছিলাম যে মনে করো ওই যে সক্রেটিস ইজ আ ম্যান, ধরো
ম্যান ইজ মর্টাল, দেয়ারফর সক্রেটিস ইজ মর্টাল, তাই তো? সো এই যে এখানে যে একটা পিস অফ ইনফরমেশন, সক্রেটিস ইজ আ ম্যান, এটা একটা জিনিস আমরা জানি, ম্যান ইজ মর্টাল এটা আমরা জানি, এই দুইটার থেকে আমরা বলতে পারতেছি যে সক্রেটিস ইজ অলসো মর্টাল। তাহলে এই জায়গায় আমরা কি করতেছি দেখো, আমরা তো লাস্টের যে কনক্লুশনটা সেটা কিন্তু আমরা জানতাম না আগের থেকে। অর্থাৎ সক্রেটিস যখন এই কথাটা বলতেছে সে তো মরে যায় নাই, তো সক্রেটিস যে মর্টাল এটা তো আমরা দেখি নাই, এটা এখনো ঘটে নাই এই ঘটনাটা। কিন্তু সে তাহলে কিভাবে লজিক্যালি বের করতে পারলো? ওই যে রেশনাল থিঙ্কিং এর অ্যাপ্রোচটাকে ব্যবহার করে, যে আমি কোন একটা এক্স ক্যাটাগরির ভুক্ত, হ্যাঁ, যেমন এক্ষেত্রে সক্রেটিস ইজ মর্টাল, সক্রেটিস ইজ আ ম্যান আমরা বলতেছি, তার মানে সক্রেটিস একটা মানুষ। এখানে এটাকে আমরা খুব জেনারেলি যদি বলি যে ধরো আমার অবজেক্ট এক্স, সে হচ্ছে এ ক্যাটাগরির অংশ। তারপরে আমার কাছে আরেকটা ইনফরমেশন হচ্ছে যে এ ক্যাটাগরি সবার ক্ষেত্রেই পি ঘটনাটা ঘটে, বুঝতে পারছো? এই দুইটাকে কানেক্ট করে আমরা বলতে পারি সেই ক্ষেত্রে এক্স এরও ক্ষেত্রেও পি ঘটবে, কারণ কি এক্স এ ক্যাটাগরির অন্তর্ভুক্ত এবং এ ক্যাটাগরির সবারই ক্ষেত্রে এই ঘটনাটা যেহেতু ঘটে, অর্থাৎ অবশ্যই এক্স এর ক্ষেত্রেও এই ঘটনাটা ঘটবে। এই যে এই জিনিসটা, এটা একটা ম্যাথমেটিক্যাল প্রসেসের মতো, এটাকে কিন্তু আমি চাইলে ম্যাথমেটিক্স দ্বারা প্রকাশ করতে পারি, এবং যা কিছু ম্যাথমেটিক্যালি প্রকাশ করা যায় সেটাকেই কম্পিউটারে ইমপ্লিমেন্ট করা যায়, বোঝা গেছে? সো মনে করো আমাদের মানুষের মধ্যে তো অনেকেরই মানে এমন মানুষ পৃথিবীতে 7 বিলিয়ন মানুষের মধ্যে তুমি অন্তত 1-2 বিলিয়ন মানুষ পাবা যাকে কিনা এই জিনিসটা বোঝানো যাবে না অত সহজে, বোঝা গেছে? সো মানুষের মধ্যে রেশনালিটির বিভিন্ন ডিগ্রি আছে, সবাই যে সমান পর্যায়ের রেশনাল তা না, কেউ কেউ খুব হাই লেভেলের রেশনাল, কেউ কেউ খুব লো লেভেলের রেশনাল, হ্যাঁ, মানে কারো ইন্টেলিজেন্স এক এক রকম মানুষের, এবং মানুষের মানে ধরো থিঙ্কিং এর ক্যাপাসিটি এক এক রকম, এবং মানুষের মধ্যে ইমোশনের পরিমাণ এক এক রকম। অনেকে ইমোশন নিয়ে, আমরা বলি না যে ইমোশনালি কাজ করে, সে মানে লজিক্যালি কাজ করে না, অনেক মানুষ আছে একটা জায়গায় একটা পার্টিকুলার কেসে এই জিনিসটাই আমার করা উচিত, হ্যাঁ, কিন্তু সেটা না করে আমি ইমোশনের বশবর্তী হয়ে বা কোনো একটা অন্য বিভিন্ন প্যাশন বা বিভিন্ন ইনক্লাইনেশনের বশবর্তী হয়ে আমি ওইটা না করে অন্য কাজ করতেছি, তাই না? যেমন ধরো তুমি স্টুডেন্ট, তোমার পড়াশোনা করা, ভালো সিজিপিএ পাওয়া, ভালো এক্সপিরিয়েন্স অর্জন করা, এগুলো হচ্ছে রেশনাল, এটা করাটাই রেশনাল, তাই না? এবং সেটা করার জন্য যে অ্যাকশন গুলো তোমার নেওয়া উচিত সেটা হচ্ছে তোমার পড়াশোনা করা উচিত, তোমার রেগুলারলি ক্লাস করা উচিত, তোমার আজে বাজে কাজে সময় নষ্ট করা উচিত না, এটসেট্রা। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আমরা ইয়ে করে ফেলি, মানে আমরা ইরেশনাল ডিসিশন নিয়ে ফেলি। আমি চাই ভালো করতে, আমি জানি যে আমার জীবনের জন্য ওইটা ভালো, আমি ভালো ভালো সিজিপিএ পেলে বা ভালো মানে পড়াশোনা করলে আমার জন্য সেটা ভালো, সেটা আমি বুঝি, বাট কাজ করার সময় আমি সেই অনুযায়ী কাজ করতেছি না, তাই না? মানে যদি আমি ওটা বুঝি যে এটা আমার লক্ষ্য বা এটা করলে ভালো হবে, তাহলে আমার তো সেই কাজই করা উচিত যেটা আমাকে ওটার দিকে নিয়ে যাবে, তাই না? কিন্তু আমি করতেছি না, আমার প্রত্যেকদিন ক্লাসে আসা উচিত আমি জানি, কিন্তু আমি আসতেছি না, আমি ঘুমাচ্ছি, আমি খেলতেছি, আমি খাচ্ছি, আমি প্রেম করতেছি, আমি এই সেই করতেছি, তাই না? সো আমি জানি যে আমার শরীরের জন্য সিগারেট খাওয়া ভালো না, ড্রাগ খাওয়া ভালো না, তারপরেও আমি খাচ্ছি, কোনো এক নেশার বশবর্তী হয়ে, কোনো একটা প্যাশনের বশবর্তী হয়ে, কোনো একটা কারণে আমি মানে ওখান থেকে বের হতে পারতেছি না, হোয়াট এভার দ্য রিজন ইজ, আমি ড্রাগ খাচ্ছি, আমি সিগারেট খাচ্ছি, আমি এটা সেটা খাচ্ছি, তাই না? বা আমি এমন কাজ করতেছি যেটা আমার করাটা কখনোই উচিত না। সো এই যে ব্যাপারগুলো, বা আমি যখন মানুষের সাথে কথা বলি আমরা ইমোশনালি অনেক কথা বলে ফেলি, আমার এটা করা উচিত না, অমুক লোককে এই কথাটা বলা উচিত না কোনোভাবে, আমি জানি, বা এটা করলে আমার জন্য খারাপ হবে, বা এটা ভালো দেখাবে না বা ভালো হবে না, তারপরেও আমি কি করি, হয়তো বা আমি রাগের মাথায় একটা কিছু বলে ফেললাম বা একটা কিছু করে ফেললাম। এই যে মানে ইয়েটা হচ্ছে যে হিউম্যান অ্যাক্টিভিটিস গুলো সবসময় যে রেশনাল হয় তা না, সো রেশনাল অ্যাক্টিভিটিসটা হিউম্যানের বাইরে কিছু, বাইরে আলাদাভাবে ওকে ডিফাইন করতে হবে।
যে এই জায়গায় এই কাজটা করার কথা, এটাকে আমার ম্যাথমেটিক্যালি ডিফাইন করতে হবে। হিউম্যান সেটা করতে পারুক বা না পারুক, ডাজন্ট ম্যাটার, বাট মেশিনকে ওই কাজটাই করার চেষ্টা করতে হবে। বোঝা গেছে? স্যার হ্যাঁ বলো। স্যার তাহলে কি আমরা হাই রেশনাল বলতে কি স্যার হাই ইন্টেলিজেন্স বলতে পারি? আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার যে মেশিন যেখানে বা আমরা যে AI যে কাজ করছি এটা যে থিঙ্ক হিউম্যানলি আর থিঙ্ক রেশনালি, এটা কি শুধু চিন্তা করছে, কোনো অ্যাকশন এখানে নেই? আচ্ছা, তাহলে প্রথম প্রশ্নটা কি ছিল তোমার? স্যার হাই রেশনাল মানে রেশনাল আচ্ছা। যদি হাই হয় তাহলে কি হ্যাঁ, হাই ইন্টেলিজেন্স বলতে পারি আমরা? ডেফিনেটলি ইন্টেলিজেন্সের একটা বিশাল বড় পার্ট। শুধু রেশনাল, ধরো একটা বিইং হাইলি রেশনাল বলেই যে সে তাকে হাইলি ইন্টেলিজেন্ট বলা যাবে ঠিক তাও না, কারণ আমরা আগেই দেখেছি যে ইন্টেলিজেন্সের আরো বিভিন্ন কম্পোনেন্ট আছে। সো সেই কারণে কিন্তু এটাও বলতে হবে যে রেশনালিটি ইজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য মেজর পার্টস অফ ইন্টেলিজেন্স। তো যার মধ্যে রেশনালিটি নাই তাকে ইন্টেলিজেন্ট বলাটা ডিফিকাল্ট। রেশনালিটি থাকার পরে তার বাইরে আরো কিছু জিনিস তার মধ্যে থাকতে হবে, এবং সেগুলো সবকিছুর মধ্যে কম বেশি রেশনালিটির কনসেপ্টটা আসবে। সো যদি জেনারেলি বলতে চাও যে হ্যাঁ, মানে যে বেশি রেশনাল তাকে বেশি ইন্টেলিজেন্ট স্যার আমরা ধরতেছি আপাতত। স্যার যার রেশনালিটি বেশি তার প্রোডাক্টিভিটিও বেশি হবে, তো ওই হিসাবে তো ইন্টেলিজেন্স তার মানে বেশি হওয়ারই হচ্ছে এই দিক থেকে। হ্যাঁ, হওয়ার কথা। এই ক্ষেত্রে যেটা হবে কি, আমরা মানুষের ইন্টেলিজেন্সের সাথে এই ক্ষেত্রে মানে মেশিনের ইন্টেলিজেন্সকে একটু ডিফারেন্সিয়েট করব। এই জন্য যে মেশিনের ইন্টেলিজেন্সের ক্ষেত্রে প্রোডাক্টিভিটিটাই ইম্পর্টেন্ট আমার কাছে, তাই না? আচ্ছা স্যার, হবে যে দুইটা ব্যক্তি, তারা দুইটা মানুষ, মানে একজন ইন্টেলিজেন্ট না, কিন্তু বা কম ইন্টেলিজেন্ট, কিন্তু হয়তোবা বিভিন্ন ক্ষেত্রে তার সফলতা আরো বেশি হতে পারে, তাই না? মানে যে বেশি ইন্টেলিজেন্ট সেই কি বেশি সাকসেসফুল সবসময়? তুমি কি এমনটা দেখো? সবসময় না। না স্যার। তো অনেক সময় দেখো ইন্টেলিজেন্ট লোক কিন্তু সে হয়তো সেভাবে অত সাকসেসফুল না। এখন সাকসেসও ডিফাইন করা কঠিন, তাই না? মানে যে ইন্টেলিজেন্ট লোকটা সাকসেসফুল না, তুমি হয়তো সাকসেস ডিফাইন করো কি দিয়ে? চাকরি বাকরি টাকা পয়সা দিয়ে। কেউ হয়তো সেটা দিয়ে সাকসেস ডিফাইন করে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে হয়তো সে ওইটা অ্যাচিভ করে নাই বলে তুমি মনে করতেছো সে সাকসেসফুল না, বাট সে যা চায় সেটা হয়তো সে পাইছে। হ্যাঁ, ধরো একটা কথার কথা, একটা এক্সাম্পল মনে করো, একটা ব্যক্তি সে ধর্মীয় লাইনে সে নিজেকে ইয়ে করছে। সে সে মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে। সো সে যে লাইনটায় সে সাকসেসের ডেফিনিশনটা সে ওভাবে করছে যে সে ঈশ্বরের কাছাকাছি যত যেতে পারবে সেটাই তার কাছে সাকসেস, তাই না? এখন সে হয়তো একটা মসজিদের ইমাম হয়েছে, অথবা সে একটা গির্জার পাদ্রী, অথবা সে বৌদ্ধ কোনো মঙ্ক হতে পারে। সো তার তুমি যদি এখন দেখো সে কত টাকা ইনকাম করে, সে খুবই কম টাকা ইনকাম করে। বাট তুমি যদি এখন সাকসেসকে টাকা ইনকাম দিয়ে ইয়ে করো, তাহলে বলবে যে সে মোটেই সাকসেসফুল না। বাট সাকসেসের যে ডেফিনিশনটা তার কাছে আছে সেই ডেফিনিশন অনুযায়ী সে সাকসেসফুল, তাই না? এবং সেই ডেফিনেশন অনুযায়ী তুমি যে কিনা লাখ লাখ টাকা কামাও সে সাকসেসফুল না, কারণ আলটিমেটলি সেই ডেফিনেশন অনুযায়ী ঈশ্বরের কাছাকাছি যাওয়াটা তোমার মানে উদ্দেশ্য হওয়ার কথা ছিল, কিন্তু তুমি সেটা করো নাই। তুমি চাইছো টাকা, তুমি টাকা পাইছো, বাট সাকসেসের ডেফিনিশনটা ওই তার কাছে তোমার মতো তুমি যেটা পাচ্ছ সেটা সাকসেস না, বুঝছো? তারপরেও জেনারেলি আমাদের কাছে সাকসেসের যে মানে ডেফিনেশন বিভিন্ন রকমই হতে পারে, এবং সব ক্ষেত্রে যে ইন্টেলিজেন্ট ব্যক্তি বেশি সাকসেসফুল হবে এমন কোনো কথা নেই। সো সেটা হচ্ছে একটা জিনিস মানুষের জন্য। তারপরেও আমরা একটা ব্যক্তিকে বলতে পারি যে আমার কাছে মনে হচ্ছে এই লোকটা খুব ইন্টেলিজেন্ট, তাই না? বাট মেশিনের ক্ষেত্রে আমরা আসলে মেশিনের সাকসেসটা ইম্পর্টেন্ট, কারণ মেশিনের ওরকম মানে বিইং নাই, ওরকম ওর নিজস্ব কোনো সেলফ অ্যাওয়ারনেস নাই আমাদের বেশিরভাগের মতে, যেটার দ্বারা কিনা আমি তার এটাকে সাকসেস তাকে মেজার করতে পারি। সো তার কাছে আমার জন্য তার সাকসেস মানে আমি যে কাজটা থেকে করতে দিছি সেটা সে ঠিক মতো করতে পারলেই সে সাকসেসফুল। সো আমি দুইটা রোবটকে বলছি, তুমি আমার এই একটা ধ্বংসস্তূপ আছে, এই ধ্বংসস্তূপের ভিতর থেকে তুমি বের করে নিয়ে আসবা, কোনো মানুষ যদি পাও ডিটেক্ট করে এনে আমাকে বলবা যে
ধ্বংসস্তূপের ভিতরে কয়টা মানুষ আছে। ওকে, আমি দুইজনকে দুইটা ডিফারেন্ট অ্যালগোরিদম দিয়ে দুইটা ডিফারেন্ট প্রসেস দিয়ে ইয়ে করলাম। এই দুইটার মধ্যে কোনটা বেশি ইন্টেলিজেন্ট প্রসেস আমার কাছে মাপার একমাত্র উপায় হচ্ছে, কারণ আমি তো আর ওই রোবটের সাথে বসে গল্প করতেছি না বা ওর সাথে মানে সময় কাটাচ্ছি না, চা খাচ্ছি না, যে আমি ওর ইন্টেলিজেন্সটাকে অন্য কোনোভাবে মেজার করতে পারবো। সিম্পলি আমি দেখবো যে রোবটটা বেশি লোক আমাকে উদ্ধার করে দিয়ে আসতে পারছে সেই বেশি ইন্টেলিজেন্ট, দ্যাটস ইট, তাই তো? সো মেশিনের ক্ষেত্রে আমরা ওর অ্যাকশনের পারফরমেন্সটাকেই মেজার করব এবং সেটার ভিত্তিতেই তার ইন্টেলিজেন্সটাকে মেজার করব। মানুষের ক্ষেত্রে হয়তো বা আমরা ভিন্নভাবে কাজটা করব। বুঝে গেছে? আচ্ছা, আরফানা কিছু বলতে চাচ্ছিল। জি স্যার। স্যার এই জিনিসটা কি মেইনলি থিংকিং আর অ্যাক্ট এই দুটোর কম্বিনেশন, মানে এআই মেজার করার জন্য যে বললেন চারটার মধ্যে শুধু তো চিন্তা করলেই হবে না, আবার তো শুধু কাজ করলেই হবে না, চিন্তা মানে প্ল্যানিং করা ছাড়া। তো এই এখন দুটার দেখো, কি কম্বিনেশন চিন্তা আর মেইনলি? কাজ, মানে কোনো কাজ তো আর চিন্তার বাইরে হয় না, তাই না? প্রত্যেকটা কাজের পিছনে চিন্তা থাকতে হয়। মানে তুমি এই যে আমি যে হাত পা নাড়াচ্ছি এর পিছনেও তো একটা থট আছে, তাই না? যদিও অনেক কিছু আছে হয়তো রিফ্লেক্স অ্যাকশনই হয়ে যায়, কিন্তু তারপরেও প্রতিটা কাজ, আমি যে কথা বলতেছি, আমি যে হাত পা নাড়াচ্ছি এখানে, এর পিছনে প্রতিটা অ্যাকশনের পিছনে দেয়ার ইজ এ থট। সেই থটটা অনেক সময় হয়তো ডেলিভারেট থট হতে পারে, মানে আমি অনেক চিন্তা ভাবনা করে তারপর থটটা নিলাম। অনেক সময় রিফ্লেক্স থট হতে পারে, মানে আমার অত চিন্তা করা লাগতেছে না, জাস্ট নর্মালি যে আমি যে হাত পা নাড়াচ্ছি, আমি কি অনেক ভেবে চিন্তা করতেছি না, জাস্ট আমার ন্যাচারাল একটা অ্যাকশন হিসেবে, রিফ্লেক্স অ্যাকশন হিসেবে এই কাজটা হয়ে যাচ্ছে। কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে থট এবং অ্যাকশনকে আমাদের লিঙ্ক করতে হবে, দুইটা তো একদম আলাদা কিছু না। তো আমি যখন এআই এর ভিউ এর কথা বলতেছি তখন হচ্ছে মূলত থটও থাকবে, অ্যাকশনও থাকবে, কিন্তু আমি কোনটাকে প্রায়োরিটি দিব, বা ইন্টেলিজেন্সকে, একটা জিনিসকে ইন্টেলিজেন্ট বোঝার জন্য বা বলার জন্য আমি কোন দিকটায় মাথা ঘামাবো বেশি, যে সে তার থট আছে এটা নিয়ে আমি বেশি চিন্তিত নাকি তার অ্যাকশন নিয়ে আমি বেশি চিন্তিত। এবং এগেইন এখানেও মেশিন এবং হিউম্যানের মধ্যে পার্থক্য করবো আমরা। একটা হিউম্যান বিইং মনে করো যার কিনা ওই যে ধরো সে কথাও বলতে পারে না, সে তার হাতও নেই, আনফরচুনেটলি যে কোনো কারণে হোক, অ্যাক্সিডেন্টের কারণে হোক, তার হাত পা নাই, সে কথাও বলতে পারে না। এই ব্যক্তিটার কি থট নাই, চিন্তা নাই? আছে, তাই না? সে চিন্তা করতেছে, অনেক কিছু সে ভাবে, সে হয়তো আমার তোমার চেয়ে অনেক বেশি ইন্টেলিজেন্ট, বাট যেহেতু তার অ্যাকশন নেওয়ার স্কোপ নাই, সেজন্য সে হাত পা মুখ কিছু দিয়ে বলতে পারে না, সে এক জায়গায় শুধু থাকে, বসে থাকে, কিন্তু তাকে আমরা ইন্টেলিজেন্ট বলবো। বাট মেশিনের আমরা মেশিনকে হ্যালো, ইয়েস স্যার। নেটওয়ার্কে একটু সমস্যা হয়েছিল কিছুক্ষণের জন্য। তো যেটা বলতেছিলাম যে মানে একটা মেশিন সে এক জায়গায় বসে থাকে চুপচাপ, চিন্তা করে অনেক, কিন্তু কোনো কাজে লাগে না। যারা যারা থটের পক্ষের লোক তারা বলবে যে ইটস স্টিল অ্যান ইন্টেলিজেন্ট মেশিন, আর যারা অ্যাকশনের পক্ষের লোক তারা বলবে যে ইটস নট ইন্টেলিজেন্ট। আরেকটা মেশিন যে কিনা থিঙ্কিং প্রসেসটা কি আমরা জানি না বা আমরা দেখতেও চাই না, বা যা করতে বলতেছি সেটা সে করতে পারে,
তাহলে আমরা ধরে নেব যেহেতু যে অ্যাকশনটা সে করতে পারতেছে এর পিছনে যথেষ্ট পরিমাণ থিঙ্কিং বা ইন্টেলিজেন্স আছে। সো যা অ্যাকশন করতে বলা হয়েছে সেটা করতে পারলেই সে ইন্টেলিজেন্ট, আর ওটা করতে না পারলে সে ইন্টেলিজেন্ট না। এই অর্থে আমরা অ্যাকশনকে ফেলব। ঠিক আছে? আচ্ছা স্যার, আচ্ছা, আবুল কাশিমের কোয়েশ্চেন ছিল, বলো। স্যার আপনি যে বলছেন যে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থিঙ্কিং করতে হবে, তাই না? থিঙ্কিং, ওরা হ্যাঁ, এই থিঙ্কিং এর ইয়াটা তো আমরা বেসিক্যালি লার্নিং এর একটা ইয়াকে লার্নিং এর মাধ্যমে দেওয়া হয় না? যেমন ফর এক্সাম্পল আমি যদি রোবোটিক্স আর্মের কথা বলি, হুম, এইটাকে তো বিভিন্নভাবে মানে একটা সে একটা স্পেসিফিক করবে, মনে করেন সাপোজ একটা বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিবে বা একটা ডিস্টেন্সে শিফট করবে। তো হুম। এটা তো বেসিক্যালি যে ইয়াটা করে ডিফাইন করে ওই রোবোটিক্স আর্মটা, এই ফাংশনটা বা এটা তো সে অনেকবার ট্রায়াল করে 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 এটা কি করে না, লার্নিং করে না? হ্যাঁ, মানে অনেক সেটা সেটা বিভিন্ন প্রসেস আছে, মানে ট্রায়াল এন্ড এররের ভিত্তিতে লার্ন করতে পারে, সেটা একটা প্রসেস। আরেকটা প্রসেস হতে পারে যে তাকে অনেকগুলা প্রসেস শিখায় দেওয়া হয়, যে কিভাবে করলে ভালো হবে, সেটার থেকে বুঝে নিয়ে সে আরো নতুন নতুন প্রসেস বের করতে পারে। সেরকমও হতে পারে। সো আমি বলতেছিলাম ওরা কি একটা সময় নিজে থেকে করার থাকে, মানে বেটার কোন ইয়াটা হবে, কিভাবে করলে বেটার হবে, ওই ইয়াটা কি ওরা হ্যাঁ, একটা সময়? হ্যাঁ, ওরা একটা সময় কিভাবে করলে বেটার হবে সেটা শিখে নিতে যদি পারে তাহলে বলতে পারবো যে সে লার্ন করতেছে, তাই না? এখন এইটা তো সে করতে করতে নিজে নিজে হয়ে যাবে তা না, মানে লার্নিং এর অ্যালগোরিদমটাও আমাদের শিখাই দিতে হবে, বুঝছো? বাট ডিফারেন্সটা হচ্ছে যে নর্মাল প্রোগ্রামিং এ আমরা খালি প্রত্যেকটা সিনারিও তাকে বলে দিয়ে বলবো যে এভাবে কাজ করতে হবে। হ্যাঁ, আর লার্নিং ছাড়া, মানে লার্নিং ছাড়া হচ্ছে সেটাই। আর লার্নিং সহ হবে তখনই যখন আমি প্রতিটা সিনারিও তাকে ইনোমারেট করে দিব না, প্রতিটা সিনারিও বলে দিব না যে এটা হলে এটা করো, এটা হলে এটা করো, বাট বিভিন্ন ধরনের সিনারিও যা আসতে পারে সেই সিনারিও গুলা আসলে কি রকম ভাবে সেখানটার সাথে অ্যাডজাস্ট করতে হবে, এই রকম অ্যালগোরিদমটা আমি তাকে শেখাবো, বুঝছো? আলটিমেটলি আমি তাকে সবই শিখাবো, একটা মেশিন তো আর নিজের থেকে কিছু করবে না। সো হয় আমি তাকে বলে দিব প্রতিটা জিনিস, অ্যাকশন, এই অ্যাকশনের জন্য এই কাজটা করতে হবে, অথবা আমি তাকে শিখাবো যে কোনো একটা জায়গায় ডিসিশন মেকিংটা কিভাবে করা লাগে সেইটার অ্যালগোরিদমটা, তার মানে আরেকটু ডিপার লেভেলে, আরেকটু নিচের লেভেলে তাকে আমি শিখাবো। বুঝতে পারছি? আচ্ছা, তামিম হাত তুলছে, একটু বলো, একটা সেকেন্ড। হ্যাঁ, তামিমের কোয়েশ্চেনটা নিয়েই আমরা আজকে শেষ করবো, এটাই লাস্ট কোয়েশ্চেন স্যার আছে। মেশিন যে বলো। স্যার রেশনালি হিউম্যানিটি থিঙ্ক করছে, তো এখানে কি কোনো কাজ হচ্ছে না, বা যদি কাজ হয় সেটা কি কাজ হচ্ছে? আর একটা জিনিস, যে আপনি একটা এক্সাম্পল দিয়েছিলেন যে একজন বোবা, তার যদি হাত না থাকে, সে চিন্তা করতে পারছে কিন্তু সেটা কাজে আসছে না। তো একটা মেশিন যদি চিন্তা যদি করে থাকে আর যদি কোনো কাজ না হয় তাহলে তো কোনো লাভই নেই। তো এটা যদি একটু বিস্তারিত বলতেন। হ্যাঁ, মানে আলটিমেটলি যেহেতু মেশিনকে আমরা আমাদের কাজের জন্যই ব্যবহার করি, সেজন্য মেশিনের অ্যাকশন না থাকলে ওকে ইন্টেলিজেন্ট বলার বলার দরকার নেই, বা আসলে লাভও নাই আমাদের কোনো, বুঝছো? সো মেশিনের ক্ষেত্রে আমরা আসলে অ্যাকশনের দিকেই প্রায়োরিটিটা বেশি দিই, যে ওকে যেহেতু কাজের জন্য তৈরি করা হয়েছে, সে কাজটা করতে পারতেছে কিনা সেটার দিকেই আমাদের প্রায়োরিটিটা আমরা বেশি দিই আর কি। এটাই বুঝাতে চাচ্ছি। স্যার হিউম্যানলি থিঙ্ক করে বা মেশিন থিঙ্ক করলে সেটা কোনো কাজ হচ্ছে এখানে? যদি মেশিন করে, মানে ওই জায়গায় কোনো কাজ কি কাজকে, হচ্ছে? হ্যাঁ, কাজকে আমরা ডিফাইন করব যে কোনো একটা, মানে এনভায়রনমেন্টের উপর কোনো একটা এফেক্ট করছে, কোনোভাবে এনভায়রনমেন্টকে ম্যানিপুলেট করা হয়েছে, এটাকে আমরা কাজ বলবো। যেমন আমি আমার টেবিল থেকে এই জিনিসটাকে তুলে নিয়ে আনলাম, এটা একটা কাজ। হ্যাঁ, এখন আমি মনে মনে চিন্তা করতেছি যে এই জিনিসটাকে আমি তুলবো, এটাকেও কাজ আমরা বলি। আমাদের আমাদের এমনি নর্মালি মনে করো চিন্তা করা তো একটা কাজ, তাই না?
তুমি বসে বসে একটা প্ল্যান করতেছো, একটা কিছু ভাবতেছো, একটা জিনিস নিয়ে অ্যানালাইজ করতেছো, একটা কাজ তো হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা এর পরিভাষায় অ্যাকশন বলতে ওটাই বোঝাবো যেখানে এনভায়রনমেন্টকে কোনোভাবে ম্যানিপুলেট করা গেছে। সো আমি এনভায়রনমেন্টে কোনো একটা পরিবর্তন আনতে পারছি, কোনো জায়গায় একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সরাইছি, অথবা কোনোভাবে আমার এনভায়রনমেন্টে কিছু চেঞ্জ যদি আসে, সেটাকে আমি কাজ বা অ্যাকশন হিসেবে ডিফাইন করব। যদি কোনো চেঞ্জ না আসে, সিম্পলি থিঙ্কিং প্রসেস চলতে থাকে, ওইটাকে আমি এর পরিভাষায় অ্যাকশন বলবো। ঠিক আছে? আচ্ছা, অনেকে হাত তুলতেছে, অল্প কথায় শেষ করি। নাফিসা, বলো কি বলতে চাচ্ছ? স্যার, যদি এমন হয় যে আমাদের মেশিনটা অনেক কিছু অ্যানালাইসিস করে একটা রেজাল্ট দিল, ঠিক আছে, মানে সে অনেক থিঙ্ক করে একটা আমাকে পার্টিকুলার, আমি তো তাকে দিলাম যে 4টা সিনারিও দিলাম, সেটা থেকে বেস্ট সিনারিওটা আমাকে রেজাল্ট হিসেবে দিল। এইটার মধ্যে এটা অ্যাকশন হবে, রাইট? হ্যাঁ, ডেফিনেটলি। আলটিমেটলি তো একটা আউটকাম আছে, তাই না? একটা আউটপুট আছে। সো থটের একটা আউটকাম থাকলে সেটা অ্যাকশন। ওকে স্যার, এটা ওকে, সাইফ। স্যার দাদা, মেশিনের জন্য স্যার থিঙ্ক আর অ্যাকশন দুটোই লাগবে, আদারওয়াইজ এটা কাজ করছে না। এটা আমরা হ্যাঁ বলতে পারি। হ্যাঁ, আলটিমেটলি অ্যাকশন লাগবে, আর অ্যাকশনটা তো র্যান্ডম না, অ্যাকশনের পিছনে একটা থট প্রসেস তো থাকবেই, তাই না? সো সেই হিসেবে অ্যাকশন থাকলে ওর পিছনে একটা থট প্রসেস আছে, এটা আমরা ধরে নিতেই পারি, যদি সে অ্যাকশনটা রেশনাল হয়। আচ্ছা, সাইফ বলো। Sir, what if একটা AI sir বানানো হয়েছে just to think, like he's gonna think and give some responses, তো তখন কি রেসপন্স দিলেই তো সেটা অ্যাকশন হয়ে গেল, oh তাই না? সে কথা বলে, ইন্টারঅ্যাক্ট করে, কোনোভাবে আমাকে কিছু একটা আউটপুট দেয়, আউটপুট যদি আমি তার কাছ থেকে পাই, তাহলে সেটা অ্যাকশন, দ্যাটস ফাইন। অ্যাকশন মানে ওর যে রোবটের মতো নড়তে চড়তে হবে তা তো না। আমি যে বলতেছি যে এনভায়রনমেন্টে চেঞ্জ আনতে হবে, একটু আগেই বলছিলাম যে এনভায়রনমেন্টটা অনেকভাবে ডিফাইন করা যায়, তাই না? সো মানে আমার সফটওয়্যার এনভায়রনমেন্ট, তাই না? একটা মেশিন কাজ করে আমার র্যামের মধ্যে, এবং তোমার কিছু ডাটা নিচ্ছে এবং সেখান থেকে আবার কিছু ডাটা রাখতেছে, ওইখানেও তো একটা অ্যাকশন হচ্ছে। সো সে যদি কোনো আউটকাম দিতে পারে আমাকে, তাহলে সেটা ডেফিনেটলি অ্যাকশন। কিন্তু তার থট প্রসেসের যদি কোনো আউটকাম না থাকে, আমার কাছে যদি কিছু ব্যাক না করে, বা কোনো রকম রেসপন্স আমি না পাই, বা কোনোভাবে ওই থটের তার কোনো ইমপ্লিমেন্টেশন আমি না পাই, তখন আমি সেটাকে অ্যাকশন বলবো না, শুধু থটই বলবো। ঠিক আছে? ওকে, খুবই ফ্যাসিনেটিং ডিসকাশন হচ্ছে। আমরা দেখা যাচ্ছে প্রতি ক্লাসে এক স্লাইড করে আগাচ্ছি। এভাবে আগালে আমাদের এক লেকচারেই পুরো কোর্স শেষ হয়ে যাবে, এবং এটা এমন কোর্স যে আমি প্রথম লেকচারটা নিয়ে ডিসকাস করি পুরো কোর্স শেষ করে ফেলতে পারবো, আসলে মানে কোর্সের টাইম শেষ হয়ে যাবে, কিন্তু সেটা তো আমাদের লক্ষ্য না। আমরা আস্তে আস্তে আগাতে থাকবো, বাট ফাইন। আমি প্রথম দিকে চাই যে তোমরা এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করো, ডিসকাস করো, সেটাই আমরা চাই। একটু পরে গিয়ে আস্তে আস্তে আমরা টেকনিক্যাল ইস্যুগুলোতে চলে আসবো, ম্যাথমেটিক্যাল ইস্যুগুলোতে চলে আসবো, তখন আমরা সলভ করব। বাট আপাতত এখনো আমরা এই বেসিক মানে ইস্যুগুলো নিয়েই আলাপ করব আর কি। তো আজকে শেষ করতে হচ্ছে আমাকে এখানেই। আমি রেকর্ডিংটা অফ করতেছি। স্যার, একটা কথা ছিল স্যার, রেকর্ডিং এর জন্য স্যার অ্যাক্সেস চাচ্ছে আমরা যখন লিংকে যাচ্ছি। সেটাই করছে বেশিরভাগ, আমি দেখলাম। একটা গুগল ক্লাসরুম খোলা হবে আজকে, সেটা তোমাদের কাছে যে ইয়েটা, লিঙ্কটা বা কোডটা, সেটা পাঠিয়ে দেওয়া হবে। ওটাতে জয়েন করলে ওখানেই আমরা রেকর্ডিং গুলো দিব। ঠিক আছে? তো বেসিক্যালি আমাদের ক্যানভাস আর ক্লাসরুম দুটেই প্যারালালি চলবে আর কি আপাতত। তো তোমাদের খেয়াল আছে হয়তোবা যে লাস্ট ক্লাসে যখন আমরা কথা বলছিলাম, তখন এআই এর কয়েকটা ভিউ আছে, সেগুলো নিয়ে বলছিলাম। হ্যাঁ, যে আমরা হিউম্যানিটি এবং র্যাশনালিটি, এই একটা অ্যাসপেক্ট, আবার অন্যদিক থেকে থিঙ্কিং এবং অ্যাকশন, এই দুইটা অ্যাসপেক্টের ভিত্তিতে আমরা টোটাল 4 ভাগে ভাগ করতে পারি এআই কে। যে
বা অ্যাপ্রোচেস টু এআই বা ভিউজ অফ এআই। একটা হচ্ছে থিঙ্কিং হিউম্যানলি, একটা হচ্ছে থিঙ্কিং রেশনালি, একটা হচ্ছে অ্যাক্টিং হিউম্যানলি, একটা হচ্ছে অ্যাক্টিং রেশনালি। আমরা একটা একটা করে সবগুলো দেখি। প্রথমে আমরা অ্যাক্টিং হিউম্যানলির কথা যদি বলি, সেটা মূলত এই আইডিয়াটা নিয়ে প্রথম ফর্মুলেট করেছিলেন অ্যালান টিউরিং। তোমরা নিশ্চয়ই অ্যালান টিউরিং এর নাম শুনেছো, মানে বিখ্যাত কম্পিউটার সায়েন্টিস্ট, যিনি কিনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একজন অন্যতম জনক যাকে বলা যেতে পারে। এবং তার একটা খুব সেমিনাল পেপার বলা যেতে পারে, কম্পিউটিং মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেন্স, যেখানে প্রথম আসলে মেশিনের মধ্যে ইন্টেলিজেন্সের ধরনটা কেমন হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে। সেই পেপারটা অনলাইনে পাওয়া যায়, তোমরা চাইলে পড়েও দেখতে পারো। আমার মনে হয় কত 12-14 পৃষ্ঠার একটা পেপার, কিন্তু খুবই ফ্যাসিনেটিং কিছু কনসেপ্ট সেখানে আছে। অনেক কিছু উনি বলেছেন যেগুলো অনেক কিছুই বাস্তবায়িত হয়েছে, আবার অনেকগুলো হয় নাই। বাট মানে যারা এআই নিয়ে পড়াশোনা করতে চাও তাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা রিড হবে এটা। তো সেখানে মূলত যেই জিনিসটার উপর জোর দেওয়া হয়েছে সেটা হলো যে থটের চাইতে অ্যাকশনটা বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ একটা মেশিন থিঙ্ক করতে পারে কিনা বা কিভাবে পারে, বা মেশিনের মানে থট প্রসেসটা কি হিউম্যানের মতো কিনা সেটা নিয়ে আমরা মাথা ঘামাবো না। আমরা দেখবো যে ক্যান দ্য মেশিনস বিহেভ ইন্টেলিজেন্টলি, তার বিহেভিয়ার, তার অ্যাকশন, এই জিনিসগুলো ইন্টেলিজেন্ট কিনা। সো ইন্টেলিজেন্ট বলতে এখানে মানুষের মতোই বোঝানো হচ্ছে, যে মানুষ যেরকম করে মেশিনও সেরকমই করতে পারবে। কোনো একটা পার্টিকুলার প্রবলেম মানুষ যেভাবে বা যতটুকু সফলতার সাথে সলভ করতে পারে, মেশিনও সেভাবেই করতে পারবে। এবং সেই মেশিন কতটুকু আসলে মানুষের মতো করে বিহেভ করলো সেটার ভিত্তিতেই আমরা সে কতটুকু ইন্টেলিজেন্ট সেটাকে মেজার করবো। এবং এই মেজারমেন্টের জন্য একটা টেস্ট তিনি ডিজাইন করলেন, যার নাম, একটা গেম ডিজাইন করলেন যার নাম হচ্ছে দ্য ইমিটেশন গেম। তোমরা নিশ্চয়ই মুভিটা অনেকে দেখেছো, তাই না? এখানে দেখেছো কেউ দ্য ইমিটেশন গেম মুভিটা? জি স্যার, আমি দেখেছি। যারা দেখোনি তারা দেখে নিতে পারো। যদিও এই গেম মানে এই মুভিটা মূল থিমটা কিন্তু ইমিটেশন গেমের উপর না, ওটার মূল থিমটা ছিল হচ্ছে ইয়ের উপর, এনিগমা মেশিন, মানে জার্মানির এনিগমা মেশিনটাকে উনি সলভ করেছিলেন। তো ক্রিপ্টোগ্রাফির উপর, স্যার অনেকটা ক্রিপ্টোগ্রাফির উপর। হ্যাঁ, ক্রিপ্টোগ্রাফির উপর বেশিরভাগ জোর দেওয়া হয়েছে, বা মুভির কাহিনীটা ওটার উপরই বেশি, কিন্তু নামটা করা হয়েছে দ্য ইমিটেশন গেম, যেটা আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়। সো ইমিটেশন গেমকে আমরা এখন টুরিং টেস্ট নামেই চিনি। মূলত এটা সবাই এটাকে টুরিং টেস্টই বলে থাকি এখন। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে তুমি একটা পাশে, ধরো এক পাশে একটা কম্পিউটারে বসে বা একটা টাইপরাইটারে বসে বা হাতে চিঠি লিখে যেভাবেই হোক কমিউনিকেট করবে, কিন্তু ওই পাশে কার সাথে কমিউনিকেট করছো সেটা তুমি জানো না। সেটা একটা মানুষও হতে পারে, সেটা একটা এআইও হতে পারে। আমরা এখানে মূলত টেক্সট বেসড এর কথাই চিন্তা করতেছি। তো সেটা ধরো একটা চ্যাট করতেছে, তোমরা অনলাইনে অনেক চ্যাট বট দেখো, তাই না? সো বেসিক্যালি তুমি চ্যাট করবে, ফোনে চ্যাট করো, কম্পিউটারে চ্যাট করো, হোয়াটএভার, চ্যাটের রিপ্লাইটা আসবে, এভাবে তুমি কনভারসেশন করতে থাকবে। এই কনভারসেশনটা শেষে তুমি বলবা যে তুমি এতক্ষণ যার সাথে কথা বললা সেটা কি মানুষ ছিল নাকি মেশিন ছিল। সো যদি দেখা যায় যে মেশিনকে মানুষ বলে ফেলে জাজরা, ধরো এটা আমরা ধরো 100 জন জাজ দিয়ে আমরা এটা টেস্ট করলাম, এবং করার পরে একটা সার্টেন পার্সেন্টেজ, অরিজিনাল টুরিং টেস্টে 30% কথা বলা আছে, যে 30% পিপল যদি মনে করে যে এটা মানুষ, আমি এতক্ষণ যার সাথে কথা বললাম সে মানুষ, তাহলে সেই মেশিনটা টুরিং টেস্ট পাস করবে। ঠিক আছে? তো টুরিং টেস্ট যদি পাস করতে হয় তাহলে একটা মেশিনে কি কি লাগবে? নাম্বার 1 হচ্ছে নলেজ রিপ্রেজেন্টেশন। এই বিষয়গুলো নিয়ে আমরা গত সপ্তাহে কথাও বলছিলাম, যে ফার্স্ট অফ অল নলেজ থাকতে হবে এবং সেটাকে রিপ্রেজেন্ট করতে পারতে হবে, প্রকাশ করতে পারতে হবে। নাম্বার 2 হচ্ছে রিজনিং করতে পারতে হবে, লজিক্যালি থিঙ্ক করতে পারতে হবে। নাম্বার 3 লার্ন করতে পারতে হবে, কারণ একটা কনভারসেশনের থ্রুতে আমরা লার্ন করি অনেক কিছু, তাই না? যারা আমরা ধরো একটা মানুষের সাথে ইনিশিয়ালি একভাবে কথা শুরু করি, তারপর যখন বুঝি যে ওর পার্সোনালিটি কিরকম, তখন আমরা তার মতো করে কথা বলি, তাই না?
এবং অবভিয়াসলি সবকিছুই মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ দিয়ে হতে হবে, কারণ মানে হিউম্যান কনভারসেশন হিউম্যান ল্যাঙ্গুয়েজেই হতে হবে। তো এই কয়টা জিনিস থাকলে সেটাকে আমরা টুরিং সেটাকে বলতে পারি যে এই জিনিসগুলোকে যদি মাস্টারি অর্জন করতে পারে একটা মেশিন, তাহলে সে টুরিং টেস্ট পাস করতে পারবে। এর পরের ধাপে আমরা যেটা আছে আরেকটা, যেটাকে আমরা বলি টোটাল টুরিং টেস্ট, যেখানে কিনা একটা মেশিন শুধু যে টেক্সট বেস কনভারসেশন করবে তা না, সে পুরোপুরি কনভারসেশন করবে তোমার সামনে বসে থাকবে। মানে একটা মেশিন সে কম্পিউটার, কিন্তু আসলে আসলে কম্পিউটার তোমার কাছে মানুষের মতোই মনে হচ্ছে। সে তোমার সাথে বসবে, চা খাবে, কথা বলবে, গল্প গুজব করবে, চলে যাবে, তুমি বুঝতেই পারবে না সেটা মানুষ ছিল নাকি মেশিন ছিল। এরকম জিনিস কিছু অ্যাটেম্প্ট নেওয়া হয়েছে, যেমন কিছুদিন আগে সোফিয়া নামক একটা কম্পিউটার নিয়ে এরকম মানে রোবট নিয়ে এরকম করা হয়েছিল, যদিও সোফিয়ার অনেক 2 নম্বরই ব্যাপার স্যাপার আছে সেটাতে আমরা মানে ফলে ওটাকে কখনোই আমরা টোটাল টুরিং টেস্ট পাস করছে আমি বলতে পারি। বাট ওইরকম আমরা সায়েন্স ফিকশনে দেখি, বিভিন্ন সায়েন্স ফিকশন গল্প বা বিভিন্ন মুভিতে দেখা যেতে পারে। যেমন রিসেন্টলি এই টোটাল টুরিং টেস্ট শব্দটাই ইউজ করা হয়েছিল এক্স মাকিনা একটা মুভি ছিল, তোমরা কি দেখছো এক্স মাকিনা মুভি? জি স্যার। সেটা বেশ ইন্টারেস্টিং একটা মুভি আমার কাছে মনে হয়েছে, এবং সেখানেও এই টোটাল টুরিং টেস্ট কথাটাই মানে উল্লেখ ছিল, সেজন্য ওটার কথা আনলাম যে একটা রোবট যেটা কিনা মানুষের পুরাই মানুষের মতোই, তার সমস্ত আচার আচরণ এবং দেখতেও সে মানুষের মতো। সো সেরকম যখন হবে বা যদি হয় তখন সেটাকে আমরা বলবো যে টোটাল টুরিং টেস্ট পাস করছে। বাট আপাতত টেক্সট বেসড সে যদি হিউম্যান লাইক কনভারসেশন করতে পারে তাহলে আমরা তাকে টুরিং টেস্ট পাস করছে ধরে নিব। এরকম 2014-এ একটা চ্যাটবট ডিজাইন করা হয়েছিল ইউরোপে, যেটার নাম হচ্ছে ইউজিন গুস্টম্যান, ওই চ্যাটবটটার নাম। সেটা টুরিং টেস্ট পাস করছে বলে খবর আসছিল, এবং পেপার পত্রিকাতে মানে সেই সময় মিডিয়াতে মোটামুটি এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল। তা আমি তোমাদেরকে ওই ইউজিন গুস্টম্যানের সাথে একটা চ্যাটের একটা ট্রান্সক্রিপ্ট দেখাচ্ছি, এটা তোমরা 1-2 মিনিট পড়ো। এটা পড়ার পর আমরা এটা নিয়ে আলোচনা করব। হয়েছে পড়া মোটামুটি? তোমরা এখন বলো দেখি যে এখানে, আচ্ছা প্রথমত আমাকে বলো যে বেসড অন দিস ট্রান্সক্রিপ্ট অ্যালোন কারা মানে কনভিন্সড, কারা মনে করো যে এটা টুরিং টেস্ট পাস করার মতো, অর্থাৎ এই কনভারসেশনটা কি হিউম্যান লাইক বলবা? কে কে হাত তোলো। আচ্ছা দেখি, হাত এখন উঠতেছে আস্তে আস্তে। প্রচুর হাত উঠতেছে দেখা যায়, 15 জনের হাত উঠছে, 14 জন। ওকে ঠিক আছে, সো মোটামুটি ক্লাসের 1/3 মনে করো যে এটা হিউম্যান লাইক। ঠিক আছে, গুড। আর বাকি 2/3 ধরে নিচ্ছে যে হিউম্যান লাইক মনে করতেছ না। আচ্ছা তাহলে বলো এখন যে কোন কোন এরকম একটা দুটা জায়গা পয়েন্ট আউট করো দেখি তোমরা। স্যার এখানে অনেক খাপ ছাড়া, মানে একটা কথার পরে র্যান্ডমলি আরেকটা কথা চলে যাচ্ছে, মানে একটা জিনিস কন্টিনিউ করতেছে না। হিউম্যানরা নরমালি সে নিজেই প্রশ্ন করতেছে, মানে সেটা কি হিউম্যান লাইক নাকি নন হিউম্যান লাইক? নন হিউম্যান লাইক। আমি এরকম বহু মানুষ চিনি যারা কিনা কথার কোনো খাপ নাই, যাদের আমি এক বিষয়ে কথা বলতেছি সে হুট করে অন্য বিষয়ে চলে যায়, এরকম প্রচুর মানুষ আমার জানা আছে।
সো Yes, sir, এরকম মানুষও আছে স্যার। হ্যাঁ, আমাদের এখানে জি ইয়েটা স্যার, হচ্ছে হিউম্যান লাইক, কিন্তু আমরা হিউম্যান মানে অ্যাক্টিং হিউম্যানলি ব্যাপারটা দেখতেছি, র্যাশনালিটি ঠিক না। বাট হ্যাঁ, ওটা দুইটা তো ওভারল্যাপ করবেই। আচ্ছা, আমাকে এভাবে স্যার এখানে প্রশ্ন করো এভাবে যে তোমার কাছে কোন একটা কথা যে জায়গাটা পছন্দ হয়েছে, মনে হয়েছে যে এটা এটা আসলে একটা মানুষের মতোই হয়েছে কথাটা, বা এটা দেখে মনে স্যার হয়েছে So first line টা I like Eminem হুম। because he স্যার doesn't এখানে have a একটা thing লাইন to আছে। polite correctness. আচ্ছা, একজন একজন করে আমরা কথা বলি। তাহলে প্রথম লাইনটার কথা বলা হচ্ছে আচ্ছা, আই লাইক এমিনেম। আচ্ছা, এমিনেম তো খুব নাম করা মিউজিশিয়ান, তাই না? তো এখানে তো সেটা জানতেই পারে, অসুবিধা কি তাতে? এই জায়গাতে কোন জিনিসটা ইন্টেলিজেন্ট মনে হচ্ছে তোমার কাছে? যেমন একটা জিনিস খেয়াল করো, চ্যাটবটের কাছে কিন্তু হোল ইন্টারনেট আছে, এবং সে কিন্তু যে কোনো জায়গা থেকে নলেজ অ্যাকোয়ার করতে পারে। টোটাল উইকিপিডিয়া তার হাতে আছে। সো তাকে কোনো একটা জিনিস সম্পর্কে বলতে বললে সে উইকিপিডিয়া থেকে মুখস্থ বলে যাবে। বাট আমরা সেটা দেখতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে তার মধ্যে একদম রিয়েল ইন্টেলিজেন্সের কোনো ছোঁয়া আছে কিনা। স্যার যখন বলছে আই ডিডন্ট গেট ইউর কোয়েশ্চেন, মানে রুট বলায়, মানে ও তো বুঝতে পারছে যে আসলে যে মানে ও মন খারাপ করছে বা রুট ভাবছে জিনিসটা, তখন আবার সে শুধরায় বলছে যে আসলে আমি কোয়েশ্চেনটা বুঝতে পারিনি, এই জন্য এই কথা বলছে। সেটা কি, নাকি বরঞ্চ এখানে তো সে আমার মতে একটা বড় স্যার এখানে ব্লান্ডার। একটা লাইন আছে যে এখানে ক্র্যাপার বুঝে নাই। র্যাপার রিপার, এই লাইনটাতে মানুষ আসলে ভুল করে ঠিক করে। সো এই হ্যাঁ, লাইনটা যে র্যাপার রিপার, আই মিন র্যাপার, এই প্রথমত হ্যাঁ, লাইনটা সে ভুল করে ঠিকও করছে, এবং এখানে কিছুটা অ্যাটেম্প টু হিউমারও মনে হচ্ছে, তাই না? Yes, জি sir. স্যার স্যার। এই যে frankly I didn't get your question, ওইটা অনেক হিউম্যান লাইক। আচ্ছা, মানে এখানে একটা অ্যাড করছে, Plus একটা ইমোজি অ্যাড করছে। ইমোজিও অ্যাড করছে। আচ্ছা, কিন্তু এই জায়গাটা আরেকটা জিনিস সে করতে পারে নাই, যেমন তার আগের যে কথাটা দ্যাটস ভেরি রুড, এটা কিন্তু আসলে কোয়েশ্চেন ছিল না, ভুলক্রমে কোয়েশ্চেন দেওয়া হয়েছে, অথবা জাজ হতে ইচ্ছা করে কোয়েশ্চেন দিছে, মানে তাকে টেস্ট করার জন্য। সো যখন Yes, সে sir. বললো একটা কথা, তখন জাজ বেসিক্যালি বলতে চাচ্ছে দ্যাটস ভেরি রুড, এটা হয়তো একটা এক্সক্লামেশন মার্ক হওয়ার কথা এখানে, কিন্তু কোয়েশ্চেন মার্ক হ্যাঁ। হওয়াতে সে কিন্তু বুঝে নাই যে এটা কোয়েশ্চেন না, সে কিন্তু কোয়েশ্চেন মার্ক দেখে কোয়েশ্চেন মনে করে কথা বলতেছে, তাই না? এক্স্যাক্টলি স্যার। হ্যাঁ, Yes, sir, এখানে সে বুঝতে পারে নাই। বুঝতে পারে এটা নাই। একটা আমার মতে ওর একটা নেগেটিভ পয়েন্ট। বাট একই সাথে ওখানে কিছু অ্যাড করা বা কিছু জিনিস ইমোজি টিমোজি অ্যাড করা, এটার একটা ব্যাপার আছে। ওকে, আর কিছু? আর কোনো নির্দিষ্ট জায়গা যেটা তোমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে? স্যার লাস্ট লাইনে বলেছে যে পসিবলি আই হ্যাভ মিসড ইট। এখন হিউম্যান মাইন্ড হচ্ছে অনেক সময় অনেক কথা মিস করে যায়, বা আমরা মনে করি যে আমরা মনোযোগ দিয়ে শুনিনি, কিন্তু মেশিন তো যদি আমরা কোনো ভয়েস তাকে ইনপুট দিই, তার তো প্রত্যেকটা ওয়ার্ড লাইন মনে থাকার কথা, বা তার ডেটা এন্ট্রি থাকার কথা। ইন্টারেস্টিং। যদিও এখানে চ্যাট করতেছি আমরা, সো চ্যাটের ট্রান্সক্রিপ্ট তো হিউম্যানও দেখতে পারবে, তাই না? মানে আমরা যখন ধরো ফোনে চ্যাট করি না, তখন তো কোনো একটা কিছু উপরে থাকে। বাট হ্যাঁ, এটা ইন্টারেস্টিং একটা পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এখানে মানে একমত যে এখানে যথেষ্ট ইন্টেলিজেন্সের ছোঁয়া দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায়, আবার কিছু জায়গায় হয়তো বা দু একটা জিনিস যেমন কথা খাপ ছাড়া হচ্ছে, বা ঠিক মতো এক্স্যাক্টলি এটা বুঝতে পারছে না, সেটাও আছে। সো এটা একটা মানে এখানে দুই ধরনের মানে লক্ষণই দেখা যাচ্ছে। যেটা হয়েছিল যে এটা যখন আসলো, তখন এটা প্রথম টেস্টে এটা টুরিং টেস্ট পাস করছে, কারণ বেশিরভাগ মানুষই এটাকে মনে করছে যে এটা হিউম্যান লাইক। তোমাদের এখানে যেমন 33% প্রায় হিউম্যান লাইক বলছো, তো সেই হিসেবে তো টুরিং টেস্ট পাস হয়ে যাওয়ার কথা। তবে এটা পরবর্তী যখন আরো স্টাডি এবং আরো টেস্টে দেখা গেছে যে এটা আসলে টিকতে পারে না। তার মেইন কারণ হচ্ছে যে এখানে ওরা নতুন কিছু জিনিস আনছে যেটা আগের কোনো চ্যাটবটে ছিল না। চ্যাটবট গুলো আগে একদম কাঠখোট্টা কথাবার্তা বলতো শুধু, কিন্তু এখানে যেটা বললাম না, আম করা, কিছু ফানি কথা বলা, কিছু ইমোজি আনা, ইচ্ছা করে কিছু ভুলভাল করা, এরকম কিছু মানে নতুন টেকনিক তারা অ্যাড করছে, যেটার কারণে মানুষ প্রথম বুঝতে পারেনি, ধোকা খেয়ে গেছে। কিন্তু যখন ওই জিনিসটার সাথে মানুষ অ্যাডজাস্ট হয়ে গেছে,
তারপর থেকে বিভিন্নবার টেস্ট করা হয়েছে এবং বিভিন্ন এআই সায়েন্টিস্ট এটা নিয়ে আলোচনা করছে এবং এখন আমরা আর এটাকে টুরিং টেস্ট পাস করছে এমন বলি না। সো আমার জানা মতে এখনো পর্যন্ত টুরিং টেস্ট পাস হয় নাই, সেটা এখনো চলছে। সো তুমি চাইলে এখনো কোনো কিছু বিল্ড করতে পারো যেটা টুরিং টেস্ট পাস করার চেষ্টা করতে পারো। এখন যদি আমরা অ্যাক্টিং হিউম্যানলির পরিবর্তে থিঙ্কিং হিউম্যানলি অ্যাপ্রোচে যাই, তাহলে সমস্যা আছে কিছু। সমস্যা মেইনলি হলো যে থিঙ্কিং হিউম্যানলি যদি তুমি চিন্তা করতে যাও, তখন প্রথমত জানতে হবে যে হিউম্যান কিভাবে থিঙ্ক করে, তাই তো? হিউম্যান কিভাবে থিঙ্ক করে সে পুরো প্রসেসটা জানার পরে তুমি ওই প্রসেসটাকে মেশিন দিয়ে ইমুলেট করতে পারবে বা কপি করতে পারবে। কিন্তু সমস্যা হচ্ছে যে হিউম্যান থিঙ্কিং প্রসেসটাই আমরা এখনো ঠিক মতো জানি না। হিউম্যান থট নিয়ে আমরা বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পারি। এক নম্বর হচ্ছে আমরা ইন্ট্রোস্পেকশন করতে পারি, নিজে কিভাবে চিন্তা করতেছি সেটা নিয়ে ভাবতে পারি। সো মানুষ মানে বিভিন্ন বিজ্ঞানী বা ফিলোসফার নিজেদের চিন্তা নিয়েই একটা থিওরি বের করার চেষ্টা করছে মানুষ কিভাবে চিন্তা করে। সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট করা যেতে পারে মানুষের উপর, বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে করে। তোমরা যারা মানে সাইকোলজিস্টরা অনেক ধরনের হিউম্যান এবং অ্যানিমেলের উপর এক্সপেরিমেন্ট করে, যার থ্রুতে বের করার চেষ্টা করা যায় যে একটা পার্টিকুলার সিচুয়েশনে মানুষ কি ভাবে। আবার আরেকটা হতে পারে যে আমরা মানে নিউরাল ইমেজিং এর মাধ্যমে ব্রেইন স্ক্যান করে বেসিক্যালি বের করতে পারি। এই সবগুলো প্রসেসে এক নাম্বার হচ্ছে যে এগুলো সবগুলোতেই খুবই এক্সপেন্সিভ, এবং সেকেন্ডলি এই সবগুলো প্রসেসই সম্পর্কে এখনো আমাদের খুব ভালো আইডিয়া নাই। মানে আমরা এখনো খুব যেটাকে বলে যে খুব ক্লিয়ার আইডিয়া পাইনি। যেমন ধরো আমরা ব্রেইন ইমেজিং এর কথা যদি বলি, সিটি স্ক্যান করে এমআরআই করে আমরা কিছু কিছু জিনিস জানতে পারি, কিন্তু তারপরেও সেটা এখনো বেশ ভেগ এবং অত বেশি ডাইরেক্ট না, এবং এগুলো কনস্ট্যান্টলি চেঞ্জও হচ্ছে। ধরো আজকে থেকে 20 বছর আগে ব্রেইন সম্পর্কে মানুষ যে জিনিস বলতো বা যেগুলো সায়েন্টিফিক্যালি এস্টাবলিশ আইডিয়া ছিল, এখন সেগুলোকে আমরা আবার মানে ইয়ে করতেছি না, মানে সেগুলো এখন আর প্রমাণিত সত্য হিসেবে নাই। এখন নতুন থিওরি আসছে, আমরা আরো নতুন ধরনের ইমেজিং টেকনিক আবিষ্কার করছি, সেগুলোর মাধ্যমে নতুন নতুন জিনিস আসতেছে। সেই পুরো প্রসেসটা কনস্ট্যান্টলি ইভলভ হচ্ছে এবং এটা খুবই কমপ্লেক্স একটা প্রসেস, যার ফলে হিউম্যান বিইং কিভাবে চিন্তা করতেছে এটা বের করাটা এখনো পর্যন্ত অনেক কঠিন কাজ। সেটা বের করতে আমাদের অনেক সময় লেগে যাবে, বা আদৌ পারবো কিনা আমরা সেটাও জানি না। যে কারণে থিঙ্কিং হিউম্যানলি অ্যাপ্রোচ দিয়ে এআই ডেভেলপ করাটা খুব একটা ফিজিবল না, অন্তত এখন আপাতত না। একটা পর্যায়ে ভবিষ্যতে হয়তো বা এই অ্যাপ্রোচটা আরো বেশি ট্র্যাকশন গেইন করতে পারে। থিঙ্কিং র্যাশনালি অ্যাপ্রোচের কথা যদি বলি, যেটা আমরা গতদিন কিছুটা আলোচনা করছিলাম, যে আমরা মানুষের থটকে যদি ফর্মুলেট করতে পারি, ম্যাথমেটিক্যাল সিম্বল বা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে প্রকাশ করতে পারি, তখন সেটাকে র্যাশনালি আমরা মানে র্যাশনাল থটের আন্ডারে ফেলতে পারি। যেমন একদম মানে কমন এক্সাম্পল, যে সক্রেটিস ইজ আ ম্যান, অল মেন আর মর্টাল, দেয়ারফর সক্রেটিস ইজ মর্টাল, তাই না? এই জিনিসটার জন্য কিন্তু তোমাকে আসলে কিছু বোঝার দরকার নেই, মানে ম্যান কি সেটাও বোঝা লাগবে না, মর্টাল কি সেটাও বোঝা লাগবে না। একটা মেশিনকে তুমি এটা ফিড করলেই হবে যে সক্রেটিস হচ্ছে ম্যান বলে কিছু একটা আছে। ম্যান কি, একটা মেশিন কিন্তু মানুষ কি সেটা তার বোঝারও দরকার নেই, বা বুঝতে সে আদৌ হয়তো পারবে না কখনো। বাট মানুষ একটা জিনিস, হোয়াট এভার ইট ইজ, সক্রেটিস এটা একটা অবজেক্ট যেটা কিনা ওই মানুষ ক্লাসের অন্তর্ভুক্ত, এবং মানুষ ক্লাসের একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে সে মর্টাল, সুতরাং সক্রেটিসও মর্টাল। তাহলে এই জিনিসটা তুমি সিম্পল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমেই করে ফেলতে পারো। এইভাবে যেই সায়েন্সটা এই ধরনের র্যাশনাল অ্যাপ্রোচ নিয়ে কাজ করে তাকে সিলোজিজম বলা হয়ে থাকে, এবং এটা যেটা বললাম যে বহু হাজার হাজার বছর ধরেই এই প্র্যাকটিসটা আছে, এবং মানে এখন আস্তে আস্তে আরো বেশি ডেভেলপ হয়ে গেছে। সো এই অ্যাপ্রোচটা নিয়ে আমরা আগাতে পারি, এবং আমাদের এই কোর্সে আমরা এই মানে লজিক নিয়ে কথাও বলবো বেশ কিছু ক্লাসে। তবে মেইন প্রবলেম হচ্ছে যে সব ধরনের ইন্টেলিজেন্ট বিহেভিয়ারকে এভাবে লজিকের মাধ্যমে প্রকাশ করাটা ডিফিকাল্ট। মানে আমরা বিহেভিয়ার আছে
তার একটা সাবসেটকে শুধুমাত্র আনতে পারি এটার আওতায়, কিন্তু অনেক কিছু থেকে যাচ্ছে যেটা কিনা আমরা আসলে ফুললি ম্যাথমেটিক্যাল লজিকের আমরা ফেলতে পারতেছি না, যে কারণে এই অ্যাপ্রোচে আমরা প্রপার এআই ডেভেলপ করাটা এখনো ডিফিকাল্ট হচ্ছে। কেউ কি কিছু বলতে চাচ্ছিলেন? স্যার থিঙ্কিং রেশনালি এটা কি আপনি যে বললেন, এই যে একটু আগে বলেছিলেন যে ইমেজ টেকনোলজি, ইমেজ টেকনিক, এটা কি এটার মধ্যে পড়ে না স্যার? এটা মানে আমরা যখন ডিপ লার্নিং এর মাধ্যমে সাপোজ যে রেপ্লিকা ব্রেইনের যে রেপ্লিকা ব্লাড সেলটা, এটা যখন আমরা মানে সেগমেন্টেশন করি, সেগমেন্টেশন করে যখন একটা মেশিনকে মানে ট্রেন করে একটা কিছু আনার পরে যে যে অ্যাকুরেসিটা আসে বা ওইটা তো আমরা মেশিনকে লার্ন করাই, তাই না? তো ওই টেকনিকটা ওটা তো মানে থিংকিং হিউম্যানলি, যখন ব্রেইনের কথা বলতেছি আমরা তখন তো সেটা হিউম্যান থিংকিং এর কথা বলতেছি আমরা, তাই না? আর এখানে তো আমরা রেশনাল থিংকিং এর কথা বলতেছি, যেটা হিউম্যানের বাইরে। হিউম্যান এভাবে চিন্তা করে কি করে না ডাজন্ট ম্যাটার, কারণ হিউম্যান অনেক সময় রেশনাল চিন্তা করে, অনেক সময় ইরেশনাল চিন্তাও করে, তাই না? সিম্পল রেশনাল লজিক তুমি অনেক মানুষকে বুঝাতে পারবে না। যে একটা কমন লজিক, মানুষ ইললজিক্যাল অনেক কাজ করে, ইললজিক্যাল অনেক ব্যাপার করে, তাই না? এবং সেই কমন লজিকটা একটা অশিক্ষিত মানুষকে বা মানে একটা মানুষ মানে সাধারণ মানুষকে দেখা যায় যে বোঝানো যাচ্ছে না সহজ। সো এই কারণে আমরা মানে হিউম্যান কিভাবে থিঙ্ক করে সেভাবে না চিন্তা করে রেশনাল থিঙ্কিং কিরকম হওয়া উচিত সেরকম একটা আলাদা একটা সায়েন্স আমরা চিন্তা করতেছি, বুঝতে পারছেন? যেটা অবশ্যই হিউম্যান থটের সাথে সম্পর্কিত বা এটা অনেক ওভারল্যাপিং আছে অবশ্যই, কিন্তু একটা পার্টিকুলার সিচুয়েশন আমরা এটা বলবো না যে এই পার্টিকুলার সিচুয়েশনে হিউম্যান যা করতো মেশিনটা তাই করুক, সেটা আমরা বলবো না। আমরা বলবো এই পার্টিকুলার সিচুয়েশনে যেটা সবচেয়ে যৌক্তিক অ্যাকশন সেটাই হিউম্যান করুক, সেটাই মেশিন করুক, বুঝতে পারছেন? তো তাহলে আমরা মানে বাকি তিনটা অ্যাপ্রোচ নিয়ে কথা বললাম, বাট চতুর্থ যে অ্যাপ্রোচটা সেটা হচ্ছে অ্যাক্টিং রেশনালি অ্যাপ্রোচ, এবং এই অ্যাপ্রোচটাই মোটামুটি সবচেয়ে কমন এবং সবচেয়ে এখন পর্যন্ত পপুলার অ্যাপ্রোচ টু এআই। যদি বলতে বলা হয় তাহলে আমি বলবো যে মানে যত এআই সায়েন্টিস্ট আছে তার 70 থেকে 80% হয়তো বা এই অ্যাক্টিং রেশনালি অ্যাপ্রোচের মানে অ্যাপ্রোচটা ফলো করে তারা, আর বাকি 20 থেকে 30% হচ্ছে বাকি তিনটা অ্যাপ্রোচ ফলো করে। অ্যাক্টিং রেশনালির প্রথম কথা হচ্ছে যে উই ডোন্ট কেয়ার অ্যাবাউট থট, উই কেয়ার অ্যাবাউট অ্যাকশন। সো চিন্তা কিরকম হলো সেটা ম্যাটার করে না, কাজটা কেমন হলো সেটাই ম্যাটার করে। সো আমরা জাস্ট একটা মেশিনকে তার কাজের ভিত্তিতে মেজার করব, তার অন্য চিন্তার ভিত্তিতে না। সেকেন্ডলি, we don't care about human like action, we care about rational action। তাহলে একটা পার্টিকুলার কেসে মানুষ কি করবে না তার চাইতে আমরা গুরুত্ব দিব হচ্ছে যে ওই কেসে কোন কাজটা রেশনাল হবে, কোন জিনিসটা করা উচিত। সো মূলত আমাদের এই কোর্সে বা আমাদের এই বইয়ে আমরা এই রেশনাল অ্যাক্টিং রেশনালি এই অ্যাপ্রোচটাই ফলো করি, এবং যে এন্টিটিটা রেশনালি কাজ করে তাকে আমরা বলবো রেশনাল এজেন্ট। এজেন্ট শব্দটার সাথে তোমরা পরিচিত, বিভিন্ন কনটেক্সটে বিভিন্নভাবে এই শব্দটা ব্যবহৃত হয়, বাট এজেন্ট শব্দটা আসছে হচ্ছে মানে ল্যাটিন যে শব্দটা থেকে, অজেয়ার শব্দ থেকে, তার মানে হচ্ছে কাজ করা। সো বেসিক্যালি যে কাজ করে, যে অ্যাকশন নেয় তাকে এজেন্ট বলা হয়। এই জন্য আমরা এখানে রেশনাল এজেন্ট অ্যাপ্রোচটা ফলো করব, এবং এই কোর্সের বাকি সময় আমরা একটা এআই এন্টিটি বলতে এজেন্ট বোঝাবো। সো আমি যখন একটা ইন্টেলিজেন্ট এজেন্টের কথা বলবো তখন সেই ইন্টেলিজেন্ট এজেন্ট বলতে সেটা একটা রোবট হতে পারে, সেটা একটা মানুষ বা অন্য কিছু হতে পারে, সেটা একটা সফটওয়্যার হতে পারে। যেই এন্টিটিটা মূলত আমরা এখানে মানুষ নিয়ে তো কথা বলবো না, আমরা মেশিন নিয়ে কথা বলবো। একটা ইন্টেলিজেন্ট মেশিন কে আমরা বলবো রেশনাল এজেন্ট, ঠিক আছে? তো এই রেশনাল এজেন্ট অ্যাপ্রোচটাতে মানে মোর প্র্যাকটিক্যাল, কারণ আলটিমেটলি আমরা
এআই এর উদ্দেশ্যটা হচ্ছে কাজ করানো, তাই তো, মেশিনকে দিয়ে কাজ করানো। সো যে কাজ করতে পারে সেই হচ্ছে এজেন্ট। সো এই অ্যাপ্রোচের উপরেই আমরা বাকি সময়টা আলোচনা করব। এআই এর ফাউন্ডেশনস গুলা কি কি? তুমি প্রপারলি এআই সম্পর্কে জানতে হলে বা এআই এর একজন মাস্টার হতে হলে তোমাকে কি কি জিনিস সম্পর্কে জানতে হবে? অনেক কিছু। ফিলোসফি, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, নিউরোসায়েন্স, সাইকোলজি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, লিঙ্গুইস্টিক্স। এখন সবাই তো এগুলো সবকিছু জানবে না, এক একজন এআই এর এক একটা ফিল্ড নিয়ে হয়তো কাজ করবে। সো ওই পার্টিকুলার ফিল্ডের জন্য যা যা প্রয়োজন সেগুলো তোমাকে জানতে হবে। কিন্তু এই সবগুলো জিনিসই কোনো না কোনো ভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে জড়িত। যেমন ফিলসফি, কারণ আমরা প্রথমত মানে ইন্টেলিজেন্স এর বিষয় আসলেই সেখানে ফিলসফি আসতেছে, রেশনালিটির বিষয় আসলেই সেখানে ফিলসফি আসতেছে, তাই না? যে রিজনিংটা কি বা রিজনিংটা কিভাবে করা যেতে পারে, নলেজ বলতে কি বোঝায়, লার্নিং বলতে কি বোঝায়, এগুলার প্রসেসটা কি, পদ্ধতি কিভাবে আমরা নলেজ অ্যাকোয়ার করতে পারি, কিভাবে নলেজ ট্রান্সফার করা যেতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে ফিলসফি মানে কথা বলে এবং ফিলসফির আওতায় এগুলো পড়ে, যার ফলে আমাদের অনেক পুরনো এনশিয়েন্ট নলেজও এআই এর কাজে লাগে। ম্যাথমেটিক্স তো আর বলার অপেক্ষাই রাখে না, কম্পিউটার সায়েন্স মানেই ম্যাথমেটিক্স, সবই ম্যাথমেটিক্যাল আলটিমেটলি। ইকোনমিক্স এখানে এটা ইন্টারেস্টিং যে এখানে এআই এর মধ্যে ইকোনমিক্স কোথেকে আসবে, তাই না? আপাত দৃষ্টিতে দুটা ডিফারেন্ট মনে হতে পারে, কিন্তু আসলে একটু ডিপার থিঙ্কিং এর মাধ্যমে তুমি বুঝবা যে ইকোনমিক্স এবং এআই অনেক তোমার ওভারল্যাপিং কাজ আছে এখানে। আমি তো তোমাদের আগে বলছি যে আমি পিএইচডি করছি, আমার মূল ফিল্ড ছিল মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমার ছোট ভাই সেও কিন্তু আমেরিকা থেকে পিএইচডি করছে এবং তার পিএইচডি ছিল ইকোনমিক্স এর উপর। এবং আলটিমেটলি আমরা মাঝে মাঝে কথা বলতাম বা আলোচনা করতাম একাডেমিক বিষয় নিয়ে, এবং অনেক সময় আমাদের কথাবার্তা তোমার মানে ওভারল্যাপ করতো এবং আমার জিনিস সে বুঝতো, তার জিনিস আমি বুঝতাম। তার কারণ হচ্ছে ওটাই যে এই ফিল্ডগুলোর মধ্যে অনেক ওভারল্যাপিং আছে। কারণ ইকোনমিক্স এর কাজ হচ্ছে একটা পার্টিকুলার জায়গায় বা একটা পার্টিকুলার ইকোনমিতে মানুষ কি করবে সেটার কিছু মডেল তৈরি করা। মনে করো ধরো এখন যদি আমি টাকার মান কমায় দিই বা ডলারের এগেইনস্টে টাকার ভ্যালু কমায় দিই বা বাড়ায় দিই, তাহলে কি ঘটবে? আমি যদি ব্যাংকের ইন্টারেস্টের রেট বাড়ায় দিই বা কমায় দিই, তাহলে কি ঘটবে? আমি যদি কোনো একটা পার্টিকুলার আইটেমের উপর ট্যাক্স বসাই বা ট্যাক্স তুলে দিই, এই যে প্রত্যেক বছর বাজেট দেওয়া হয় না, এবং বাজেটের সময় বলা হয় যে উমুক উমুক জিনিসের দাম বাড়তে পারে, তুমুক তুমুক জিনিসের দাম কমতে পারে, তাই না? এই সমস্ত জিনিস ইকোনমিস্টরা চিন্তা করে যে আমি যদি এটার দাম বাড়াই, যেমন ধরো একটা পর্যায়ে একটা সময় আমাদের ছোটবেলায় কম্পিউটারের উপর 45% ট্যাক্স ছিল, ফলে খুবই এক্সপেন্সিভ ছিল একটা কম্পিউটার কিনা। একটা জাস্ট নর্মাল ডেস্কটপ কিনতে লাখ লাখ টাকা লাগতো ওই সময়, যেটা কিনা এখনকার হিসেবে ধরো 5-7 লাখ টাকা সম, যার ফলে কেউ মানে কিনতে পারতো না বা মানে সেটা মধ্যবিত্তের ঘরে কম্পিউটার আনার কথা ভাবতো একটা সময়। পরে একটা পর্যায়ে সরকার কি করলো, ট্যাক্স জিরো করে দিল ইয়ের উপর, মানে কম্পিউটারের উপর। কেন করলো? কারণ তাদের হাতে একটা থিওরি আছে, একটা মডেল আছে যে যদি এটা করা হয় তাহলে মানুষ কম্পিউটার কিনবে, মানুষ যদি কম্পিউটার কিনে তাহলে এই সুবিধা হবে, তাহলে একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে, এই হবে হয়ে হয়ে আলটিমেটলি দেখা যাবে যে এটার ফলশ্রুতিতে এই যে ট্যাক্স থেকে এখন সরকার যে টাকাটা পাচ্ছে তার সাথে অনেক অনেক বেশি টাকা আমাদের ইকোনমিতে ঢুকবে একটা পর্যায়ে, সেটা এখন না হোক 10 বছর পর। আবার অন্য আরেকটা পার্টিকুলার জিনিসের উপর ট্যাক্স বাড়ানো হচ্ছে, কারণ ওই জিনিসের ট্যাক্স বাড়ালে আমরা ওটার ব্যবহারটা কমাতে চাইছি। ধরো সিগারেটের উপর ট্যাক্স বাড়ায় দেওয়া হলো যেন মানুষ সিগারেট না খায়। ধরে নেওয়া হচ্ছে যে সিগারেট দাম বাড়লে মানুষ আলটিমেটলি খাবে না, তো দেখা যায় তারপরও লাভ হচ্ছে না, হয়তো মানুষ ঠিকই খাচ্ছে, যত মানে যে খাওয়ার সে খাবেই, তুমি প্রাইস ডাবল করে দিলেও সে খাবেই, এমন হতে পারে। কিন্তু আলটিমেটলি মানুষ কি করবে এই জিনিসটার একটা রেশনাল থিওরি ডেভেলপ করে হচ্ছে ইকোনমিক্স, এবং সেটার ভিত্তিতে তারা কাজ করে। এই একই ধরনের কাজ তো এআইও করে থাকে। একটা পার্টিকুলার সিচুয়েশন একটা মেশিনের কি করা উচিত, কি করবে সেটা নিয়ে এআই কাজ করে, ফলে এদের ম্যাথমেটিক্যাল থিওরি গুলো অনেক ক্ষেত্রেই মিলে যায়।
নিউরোসায়েন্স আর সাইকোলজি নিয়ে কথা বললাম একটু আগে, যেগুলো বেসিক্যালি হিউম্যান ব্রেইন বা হিউম্যান থট কিভাবে কাজ করে সেগুলো বোঝার চেষ্টা করে। সো সেই নলেজগুলো আমাদের এআইতে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অর্থাৎ মেশিনারিজকে ফাস্ট এবং এফিশিয়েন্ট তৈরি করা, কারণ অনেক প্রোগ্রাম আছে বা অনেক অ্যালগোরিদম আছে এআই যেগুলো প্রচুর সময় নেয়, অনেক সময় লাগে, এবং সেইখানে এফিশিয়েন্ট অ্যালগোরিদম বা এফিশিয়েন্ট মেশিন তৈরি করা, যেমন এখন আমরা ক্লাউড কম্পিউটিং ব্যবহার করি, ডিস্ট্রিবিউটেড প্রসেসিং ব্যবহার করি, জিপিইউ ব্যবহার করি, যেগুলোর মাধ্যমে আমরা অনেক ফাস্ট ওই অ্যালগোরিদমগুলো রান করতে পারি। আর লিঙ্গুইস্টিক্স এর কথা আমরা বলছি যে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ল্যাঙ্গুয়েজ এবং লিঙ্গুইস্টিক্স ডেফিনেটলি এআই এর একটা ফান্ডামেন্টাল পার্ট। কোনো কোয়েশ্চেন আছে কারো? স্যার এগুলো কি কোনো অর্ডার মেইনটেইন করে আসছে স্যার? যে প্রথমে ফিলোসফি, ম্যাথমেটিক্স, এআই, ফাউন্ডেশন, এগুলো কোনো অর্ডার মেইনটেইন করছে? না, নির্দিষ্ট কোনো অর্ডার সেভাবে না আসলে। যে ফিলোসফিটা আগে জানতে হবে তারপর ম্যাথমেটিক্স, এরকম কিছু সেরকম এটা গুরুত্ব দিচ্ছে বেশি। আমার মনে হয় কিছুটা অ্যাবস্ট্রাক্ট থেকে কনক্রিটের দিকে একটু আসতেছে, কিছুটা, মানে ফিলোসফি তো মোর অ্যাবস্ট্রাক্ট, ম্যাথমেটিক্স মানে কোনটা বেশি গুরুত্ব বা কোনটা বেশি ওইভাবে আসলে আমরা নির্দিষ্ট করে মানে ওরকম কিছু করছি না। এখানে যে অর্ডারিংটা ওটা জাস্ট একটা লিস্ট, ওটার কোনো সে অর্থে কোনো ইয়ে নেই, মানে বেশি গুরুত্বের ভিত্তিতে বা আগে জানা লাগবে এমন কিছু ভিত্তিতে ঠিক করতেছি না। এগুলো সবগুলোই লাগবে আমাদের কম বেশি, এক এক ফিল্ডে এক একটা জিনিস লাগবে। স্যার একটা এজেন্টকে আপনার এআই হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য কি সব এখানে যেগুলো করছেন সবগুলো লাগবে? যেমন আমি যদি লিঙ্গুইস্টিক না থাকে তাহলে সেটাকে এআই হিসাবে করা যাবে না? মানে আমি বলতেছি আপনি যেগুলা এখানে ডিপেন্ড করছেন সবগুলাই কি? না, এগুলো সবগুলো লাগবে এমনটা আমরা ঠিক বলতেছি না। মানে এগুলো এআই এর টোটাল ফিল্ডে কোথাও না কোথাও লাগবে, তবে তার মানে এই না যে এগুলোর মধ্যে কোনোটা না থাকলে ওটাকে আমরা মানে ইন্টেলিজেন্ট মেশিন বলবো না, এমনটা না। সো ধরো ইন্টারঅ্যাকশন যদি তার কাজ হয় তাহলে লিঙ্গুইস্টিক্স তার লাগবে, তাই না? সেই ক্ষেত্রে হয়তো তার মনে করো ইকোনমিক্স নিয়ে হয়তো তেমন দরকার নেই, হ্যাঁ, কিন্তু অনেক এআই এর কাজ হচ্ছে আমাদের ধরো রিয়েল লাইফ নিয়ে কাজ করা, বা যেখানে ধরো মনে করো অনেক ধরনের বিহেভিয়ার মডেলিং কাজ করতে হয়, সেখানে হয়তো তার ইকোনমিক্স লাগবে। সেই জায়গায় হয়তো তার মনে করো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নাও লাগতে পারে। সো ওইভাবে আমরা বলতেছি না যে প্রত্যেকটা জিনিস তার লাগবে, এদের কিছু না কিছু সাবসেট তার থাকতে হবে। আলটিমেটলি সে ইন্টেলিজেন্ট কিনা ওটা ওর কাজকে আমরা মানে ওর কাজকে ইভালুয়েট করার মাধ্যমে আমরা বলতে পারবো সে ইন্টেলিজেন্ট কিনা। স্যার এই যে এখন কিছুদিন আগে যে ইলন মাস্ক যে হিউম্যানয়েড রোবটস দিয়ে একটা করছিল, ওইটাতে মনে হয় এখানে সবগুলাই আমি দেখতে পাচ্ছি, মানে ও তো একদম সবকিছুই করবে, হিউম্যান মানে চিন্তা ধারণা। হ্যাঁ, এখন এখানে কিন্তু এআই দুই ধরনের আছে, একটা হচ্ছে তোমার মানে স্পেসিফিক এআই আর একটা হচ্ছে জেনারেল এআই। স্পেসিফিক এআই মানে হচ্ছে ওই মেশিনটার একটা নির্দিষ্ট কাজ আছে, ওই পার্টিকুলার কাজটা সে ইন্টেলিজেন্টলি করবে, কিন্তু ও তার মানে এই না যে ওকে অন্য কোনো কনটেক্সটে দিলে সে করতে পারবে। ধরো একটা মেশিনের কাজই হচ্ছে ছবি দেখে দেখে মানুষকে রেকগনাইজ করা, এটা একটা ইন্টেলিজেন্ট টাস্ক, এবং ওই মেশিনটা ওই কাজটা ভালো করতে পারে। আমরা বলবো যে হ্যাঁ, ফর দ্যাট স্পেসিফিক পারপাস ইটস ইন্টেলিজেন্ট। এখন ওই সফটওয়্যারটা দিয়ে আমি যদি স্পিচ রেকগনাইজ করতে দিই, সে কিছুই পারবে না, তাই না? বা ওই সফটওয়্যারটা দিয়ে যদি আমি একটা রোবটের মাথায় ঢুকায় দিয়ে বলি যে এখন তুমি হাঁটো চলো, হবে না, কারণ রোবটের হাঁটা চলার জন্য আলাদা ইন্টেলিজেন্স মানে আলাদা সফটওয়্যার লাগবে, রোবটের স্পিচ প্রসেসিং এর জন্য আলাদা সফটওয়্যার লাগবে। সো স্পেসিফিক এআই এ এগুলার যে কোনো একটা দুইটা চারটা পাঁচটা লাগবে। জেনারেল এআই যদি বলো, যে মেশিনটা পুরা মানুষের মতো সবই করবে বা মানুষের মতো বলো বা রেশনালি যে মেশিনটা এখানে স্পিচ প্রসেসিং এর কাজ করবে, আবার সে যখন ইমেজ প্রসেসিং এর জন্য ওই একই ধরনের ইন্টেলিজেন্স ব্যবহার করে সে ইমেজটাও প্রসেস করতে পারবে, এবং সে ওই একই ধরনের ইন্টেলিজেন্স ব্যবহার করে সে হাঁটা চলাও করতে পারবে, মানুষের সাথে কথাও বলতে পারবে। এই সব কিছু যখন করতে পারবে সেটাকে আমরা জেনারেল
এআই বলবো। এবং জেনারেল এআইটা এখনো সুদূর কল্পনার বিষয়, কাজ চলতেছে। মানে ওটা ওই যে তখনই যে একটা রোবট সিম্পলি অটোনোমাসলি চলতেছে, ফিরতেছে, খাচ্ছে সারা পৃথিবীতে, মানুষ যেমন চলতেছে সেরকম একটা রোবটও চলতেছে। তার মানে এই না যে সে মানুষের মতোই তার চেহারা হতে হবে, সে রোবটের মতোই, দেখতে রোবটই লাগবে, কিন্তু সবকিছুই সে করতে পারবে। বাসার ভিতরেও কাজ করবে, বাসার বাইরেও কাজ করবে, সে খেলা দেখতে পারবে, সে মানে ট্রেন চড়তে পারবে, সে সবই করতে পারবে। ওরকম হলে সেটাকে আমরা জেনারেল এআই বলবো, এবং সেরকম হতে হলে তাকে এই সবকিছুই তার মধ্যে থাকতে হবে অবশ্যই। স্যার ওর যদি চার্জ শেষ হয়ে যাও তাহলে কি নিজে নিজে চার্জ দিতে পারবে? চার্জ নিজে চার্জ করার সিস্টেম থাকবে। তোমারও তো চার্জ শেষ হয়ে গেলে তুমিও মরে থাকবে, তাই না? তোমার কি ইনফিনিট চার্জ আছে? তুমি তো 2 বেলা না খেলেই তো শেষ, রাস্তায় পড়ে থাকবা। সো তুমি তো সেই ব্যবস্থা তো করতেছো, রোবটও সেই ব্যবস্থা করবে। ওর চার্জিং মেকানিজম থাকবে, চার্জ ধরে রাখার সিস্টেম থাকবে, চার্জিং পয়েন্টস থাকবে, কোথায় গিয়ে চার্জ করতে হয় নিজেই খুঁজে বের করবে, নিজেই গিয়ে চার্জ দিয়ে রাখবে, তাই না? সো ওই পর্যায়ে গেলে সেটাকে আমরা জেনারেল ইন্টেলিজেন্স বলবো, এবং তখন এই সব কিছুই লাগবে। তো আমরা এই কোর্সে কি কি পড়বো সেগুলো নিয়ে এখানে অল্প কথা জাস্ট বলে যাই, যখন হবে তখন দেখতেই পারবা। এখনো আমরা ইন্ট্রোডাকশন পর্যায়ে আছি, তারপরে আমরা ইন্টেলিজেন্ট এজেন্টস নিয়ে কথা বলবো, বিভিন্ন প্রবলেম সলভিং টেকনিক নিয়ে কথা বলবো, যেগুলো আসলে ওই জায়গায় যখন যাব তখন মেইনলি ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমের বিষয় হবে সেটা। তারপরে নলেজ রিপ্রেজেন্টেশন এবং লজিক্যাল রিজনিং নিয়ে কথা বলবো আমরা, যেখানে লজিক, বিভিন্ন ধরনের লজিক, যেমন প্রিপোজিশনাল লজিক এবং ফার্স্ট অর্ডার লজিক, এই বিষয়গুলো কিছু কিছু তোমরা অলরেডি পেয়ে গেছো হয়তো ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্স করে থাকলে, অথবা ডিজিটাল লজিক সিস্টেমস বা ডিজিটাল লজিক ডিজাইন এই টাইপের কোর্স করলে সেখানে কিছু কিছু জিনিস আসছে। মেশিন লার্নিং নিয়ে আমরা কথা বলবো, এবং মানে এআই এর বিভিন্ন অ্যাপ্লিকেশন নিয়ে অল্প অল্প আলোচনা করবো, যেমন কম্পিউটার ভিশন, এনএলপি, রোবোটিক্স, এগুলো সবই আলাদা আলাদা ফিল্ড। এগুলো নিয়ে তুমি সম্পূর্ণ আলাদা মানে কোর্স করা যেতে পারে, কিন্তু আমরা জাস্ট অল্প কিছু টেকনিক বা অ্যাপ্লিকেশনস নিয়ে কথাবার্তা বলবো। এবার তাহলে আমরা এআই এর কিছু অ্যাপ্লিকেশন দেখি আমাদের জীবনে, এভরিডে লাইফে এআই যেগুলো আমরা নিজেরাই সবসময় ইউজ করতেছি। যেমন ধরো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তোমাদের ফোনে অনেক ক্ষেত্রেই অ্যালেক্সা বা সিরি বা কর্টানা, এই সমস্ত জিনিস তোমরা ফোনে বা ল্যাপটপে ইউজ করতেছো, যারা কিনা তোমার সাথে ইন্টারঅ্যাক্ট করে। এটা এআই এর একটা অ্যাপ্লিকেশন। রেকমেন্ডেশন সিস্টেম, তোমাদের অনেকেরই নেটফ্লিক্স অ্যাকাউন্ট আছে, তোমরা সবাই ইউটিউব দেখো, অ্যামাজন না হলেও বাংলাদেশে দারাজ বা এই টাইপের জিনিস আছে। সো এগুলো তো সবগুলোর রেকমেন্ডেশন আছে। তুমি একটা ইউটিউবের ভিডিও দেখো, তারপরে দেখা যায় যে আরো কিছু ভিডিও সে দেখাচ্ছে। হ্যাঁ, দেখা যায় যে তুমি একখান ইউটিউব ভিডিও দেখার জন্য বসছিলা 5 মিনিটের, সেটা দেখার পরে তুমি আরেকটা টিপ দিচ্ছ, ওখান থেকে আরেকটা টিপ দিচ্ছ, এরকম দিতে দিতে 5 ঘন্টা পরে তুমি উঠলা। এরকম মাঝে মাঝে হয়, যেটাকে আমরা ইউটিউব র্যাবিট হোল বলি, যে ওর ভিতরে তুমি গড়ায় গড়ায় একেবারে পড়েই গেছে। হ্যাঁ, সো এটা কিন্তু তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে অনেক স্মার্ট হয়ে গেছে এখন, তাই না? যেটা আগে অতটা ছিল না। প্রথম দিকে অনেকটাই র্যান্ডমলি তারা দিত, বা মানে বিভিন্ন জিনিস দিত যেটা তোমার হয়তো ইন্টারেস্টিং লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু এখন খুবই স্মার্ট ইউটিউবের অ্যালগরিদম। আমি দেখি যে এমন না যে তুমি যেটা দেখছো শুধু ওটার উপরই তারা দিছে, তা না। তুমি এখন কি দেখলা, আগে কি দেখতা, এবং সবকিছু মিলে তোমার এখনো পর্যন্ত দেখো নাই, বাট তোমার প্রোফাইল দেখে মনে হচ্ছে যে তুমি এই জিনিসটা পছন্দ করতে পারো, সেই রকম জিনিসও দিয়ে রাখে। এবং দেখা যায় যে হ্যাঁ, আসলে তো এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে, দাও ক্লিক। ঠিক আছে, সো এই জিনিসগুলোতে আমাদের এআই এর ব্যবহার আছে। আরো কমন একটা অ্যাপ্লিকেশন হচ্ছে ইমেইল ফিল্টারিং বা স্প্যাম ফিল্টারিং। তোমাদের সবারই ইমেল অ্যাকাউন্ট আছে, এবং তোমরা দেখো যে সেখানে স্প্যাম গুলা আলাদা ফোল্ডারে চলে যায় এবং অ্যাকচুয়াল ইমেল গুলো এক ফোল্ডারে আসে। মাঝে মাঝে ভুলভাল হয়ে যায়, মাঝে মাঝে দেখা যায় ভালো ইমেল স্প্যামে চলে গেছে, এই জন্য আমাদের স্প্যামে চেক করা লাগে অনেক সময়। কিন্তু এখন প্রায় মানে মোটামুটি ভালোভাবেই তারা করতে পারে। এই জিনিস কিন্তু ছিল না। তোমরা তো
ধরো যখন বড় হয়েছে ইমেল ইউজ করা শুরু করছো ততদিনে এই টেকনোলজি গুলো অনেক অ্যাডভান্সড হয়ে গেছে। মানে আমরা যখন প্রথম দিকে শুরু করতেছি, প্রথম দিকে ইমেল আসতো, তখন কিন্তু স্প্যাম ফোল্ডার টোল্ডার ছিল না, সবকিছুই চলে আসতো। সো আমাদের মনে করো দেখলাম যে আজকে কটা ইমেল আসছে, 20টা ইমেল আসছে, ওই 20টা ইমেলের মধ্যে 18টা হচ্ছে স্প্যাম, 2টা হচ্ছে ভালো। ওই প্রত্যেকটা দেখে 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 আমাদের বুঝতে হতো কোনটা কি। এবং প্রথম থেকে আমরা বুঝতেও পারতাম না অনেক সময়, যে যেহেতু পুরো টেকনোলজির সাথে আমাদের পরিচয় ছিল না, আমরা ওই মানে স্প্যামকেও আসলেই মনে করতাম অনেক ক্ষেত্রে। বাট এই যে একটা ইমেল পড়ে বা ইমেলটা দেখে ওই ইমেলটা কি কাজের নাকি অকাজের এটা বুঝতে পারা, এটা একটা অ্যাপ্লিকেশন। ক্রেডিট কার্ড এখন বাংলাদেশে অনেকেই ইউজ করে। ক্রেডিট কার্ডের মধ্যে ক্রেডিটের ফ্রড ডিটেকশন বা ক্রেডিট ডিসিশন নেওয়া, যেমন বাইরের দেশে ক্রেডিট স্কোর থাকে, যার মাধ্যমে তুমি ব্যাংকের থেকে লোন পাবা কিনা বা কতটুকু লোন পাবা, এই বিষয়গুলো ওই ক্রেডিট স্কোর দিয়ে ডিসাইড করা হয়। এবং সেগুলো তোমার অ্যাক্টিভিটি থেকে তারা ক্যালকুলেট করে, তুমি কি কি জিনিস কিনতেছো, টাইম মতো টাকা জমা দিচ্ছ কিনা, কোন কোন সময়ে কিরকম জিনিস তুমি ব্যয় করতেছো, এই সমস্ত কিছুর ভিত্তিতে তারা একটা এই ক্রেডিট ডিসিশনটা নেয়। আর ফ্রড ডিটেকশনটা তো ক্রেডিট কার্ড সব জায়গাতেই আছে। তোমার কোনো একটা অ্যাক্টিভিটি সেটা মানে ফ্রডুলেন্ট মনে হচ্ছে কিনা, অর্থাৎ তোমার ক্রেডিট কার্ডটা হয়তো হারায় গেছে, হারায় গিয়ে কেউ এটাকে ইউজ করতেছে, এই জিনিসটা অটোমেটিকলি ডিটেক্ট করতে পারে, এটা হচ্ছে ফ্রড ডিটেকশনের কাজ। সো এগুলো এআই এর অ্যাপ্লিকেশনস। আরো অনেক অ্যাপ্লিকেশন আছে। ফেসবুক তোমরা সবাই ইউজ করো, আমি এখানে কমন মানে যেগুলো তোমরা পরিচিত বা সবসময় ব্যবহার করতেছো এমন অ্যাপ্লিকেশন গুলাই দিচ্ছি। মানে সায়েন্টিফিক এবং তোমার অর্গানাইজেশনাল লেভেলে আরো অনেক অনেক অ্যাপ্লিকেশন আছে, সেগুলোর কথা এখানে উল্লেখ করতেছি। ফেসবুকের ফেস ডিটেকশন, তোমরা দেখো যে ফেসবুক তুমি একটা ছবি দিলেই ওরা বুঝে যায় যে এটা কার ছবি, এবং দেখা যায় খুব ছোট্ট ছবি থেকেও তারা বুঝতে পারে। এবং এগেইন এটাও কিন্তু 10 বছর আগে অত স্মার্ট ছিল না, সেভাবে কিন্তু মানে একদম ভালো ক্লিয়ার ছবি হলে বোঝা যেত, তা না হলে কিন্তু ধরতে পারতো না। বাট এখনকার ডিপ লার্নিং ব্যবহার করে দেখা যাচ্ছে যে ফেসবুক কিন্তু মানে বিভিন্ন জিনিস রেকগনিশন অনেক অনেক ভালো করতে পারতেছে। তো সেগুলো তোমরা সবসময় ব্যবহার করতেছো, এগুলো এআই এর অ্যাপ্লিকেশনস। এবার এআই এর কিছু সাকসেস স্টোরির কথা যদি বলি, মানে কিছু মাইলস্টোন অ্যাচিভমেন্টের কথা যদি বলি, যে জিনিসগুলো মোটামুটি মানে এআই এর ফিল্ডটাকে অনেক দূর আগায় নিচ্ছে বা এটাকে ধরো পাবলিক কনসিয়াসনেসের মধ্যে নিয়ে আসছে, সেরকম কিছু মাইলস্টোন ঘটনার কথা উল্লেখ করতেছি এখন। তোমরা তো গ্যারি কাসপারভের নাম শুনছো হয়তো, তাই না? ইয়েস স্যার। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন চেস প্লেয়ার ছিলেন, পৃথিবীর মানে সর্বকালের অন্যতম সেরা চেস প্লেয়ার। এবং সেই সময়ে 1997-এ প্রথম কম্পিউটারের সাথে তোমার একজন গ্র্যান্ড মাস্টার বা একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের খেলা হয়েছিল। 6 ম্যাচের সিরিজ ছিল, আমার মনে আছে এখনো খুব স্পষ্ট, কারণ ওই জিনিসটা খুবই মাতামাতি হয়েছিল অনেক। প্রতিদিন মানে খেলা শেষে ওই খেলার বিচার বিশ্লেষণ পেপার পত্রিকায় ছাপা হতো। সো ডিপ ব্লু নামক একটা কম্পিউটার ছিল আইবিএম এর, সেই ডিপ ব্লুর সাথে গ্যারি কাসপারভের খেলা কম্পিটিশন ছিল, এবং 6 ম্যাচের সেই সিরিজে সম্ভবত ডিপ ব্লু 2-1 ব্যবধানে মানে জয়লাভ করছিল। এবং এইটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট ছিল এআই এর জন্য, কারণ চেস গেমটাকে ইন্টেলিজেন্সের এক ধরনের মাপকাঠি মনে করা হয়, যে চেস একটা খুব ইন্টেলিজেন্ট খেলা, আমরা বলে থাকি যে এটা যে খেলতে পারে সে ইন্টেলিজেন্ট। যদিও একটা খেলার সাথে একটা ইন্টেলিজেন্সকে সেভাবে মিলানো যায় না বা উচিত না, বাট এটাকে ধরা হয় যে মানে তুমি একটা সার্টেন লেভেল অফ ইন্টেলিজেন্স না থাকলে তুমি চেস ভালো খেলতে পারবা না। তো সেখানে যে কোনো সাধারণ খেলোয়াড় না, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভকে একটা মেশিন হারায় দেওয়া, এটা একটা বিরাট বড় ইভেন্ট ছিল। এবং সেটার পর থেকেই তোমার এআই এর প্রতি উৎসাহ, উদ্দীপনা এবং মানে অ্যাপ্লিকেশন আরো অনেক বেড়ে গেছিল। গেম প্লেইং এর মধ্যে যদি থাকি, এআই যখন ঠিক আছে চেসকে হারালো বা চেস খেলায় হারালো মানুষকে, সেটা
ভালো একটা অ্যাচিভমেন্ট ছিল, কিন্তু হিউম্যান ইন্টারাকশনের দিক থেকে এআই অনেক পিছিয়ে ছিল। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং করা, কোয়েশ্চেনকে আনসার দিতে পারা, নিজে থেকে কোয়েশ্চেন করতে পারা, এই জায়গাগুলোতে এআই এর অনেকটাই পিছিয়ে ছিল। সেইটার একটা বড় মাইলস্টোন ছিল 2011-এ আইবিএম এরই ওয়াটসন, একটা কম্পিউটার, তোমরা হয়তো নাম শুনছো, যেটা এখন আরো অনেক অ্যাপ্লিকেশন আছে। সো আইবিএম এর ওয়াটসন, জেপার্ডি একটা গেম আছে, সেই জেপার্ডি গেমে চ্যাম্পিয়ন হয়েছিল। আমেরিকাতে জেপার্ডি যে গেম শো টিভিতে দেখায় সেরকম একটা গেম। এটা কুইজ শোর মতো অনেকটা, কিন্তু একটু ডিফারেন্ট টাইপের। এখানে আনসারটা দিয়ে দেওয়া হয়, কোয়েশ্চেনটা তোমাকে বলতে হয়। সো এমন না যে তোমাকে আমি কোয়েশ্চেন বলে দিব, ধরো আমি কোয়েশ্চেন করবো যে বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে, তুমি বললা 1971 26শে মার্চ, সেটা হচ্ছে নর্মাল কুইজ। আর এখানে তোমাকে আনসারটা বলে দেওয়া হবে যে 1971 26শে মার্চ, এই ডেটটা দেওয়া হবে, তোমাকে বলতে হবে যে এটা কি কারণে সিগনিফিকেন্ট, তোমার বলতে হবে যে এটা হচ্ছে। সো এইটা কিন্তু রিভার্স প্রসেসটা কিন্তু অনেক বেশি কঠিন, বুঝছো, মানে ইয়েরটার চাইতে, মানে নর্মাল কোয়েশ্চেন আনসারের চাইতে। তো জেপার্ডিতে ওটাই করা হয়, এবং সেই গেমটায় যারা একদম মানে প্রথম থেকে বিভিন্ন কম্পিটিশন ধাপে ধাপে হয়ে হয়ে মানে এলিমিনেট হতে হতে ফাইনাল পর্যন্ত 3 জন পৌঁছায়। সো আইবিএম এর ওয়াটসন ওরকম নিচে থেকে খেলে খেলে ফাইনাল পর্যন্ত যায়, এবং ফাইনালে বাকি 2 জনকে হারায় দিয়ে চ্যাম্পিয়ন হয়। সো এটাও একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট ছিল এআই এর জন্য। এরপর 2016-এ যেটা হলো, এবং এই সময়টা আমি আমেরিকাতেই ছিলাম, এবং সেই জায়গায় তখন এটা নিয়ে বেশ কথাবার্তা হচ্ছিল আমাদের এআই কমিউনিটিতে। সো এটা বেশ বড় একটা ইভেন্ট ছিল। সেটা হচ্ছে যে গো একটা গেম আছে, গো, আমি জানি না তোমরা চিনো কিনা। যে চেস তো একটা গেম, সেটা যথেষ্ট জটিল একটা গেম, কিন্তু চেস হচ্ছে গো এর তুলনায় বাচ্চা রীতিমতো। কারণ গোটা এতই কমপ্লেক্স একটা গেম যে প্রতিটা সময়ে একটা প্লেয়ারের কাছে অসংখ্য চাল থাকে। চেসে কিন্তু তোমার একটা লিমিটেড নাম্বার অফ চাল থাকে, অন অ্যাভারেজ 30 থেকে 35টা চাল পসিবল চাল আছে তোমার হাতে, এবং তার মধ্যে থেকে কোন চালটা তুমি দিবা সেটা তুমি সিলেক্ট করো। কিন্তু গোতে দেখা যায় এরকম হাজার হাজার বা লাখ লাখ পসিবল চাল থাকে, যার মধ্যে থেকে এটা মানুষকে সিলেক্ট করতে হয়, এবং এটা বেশ কমপ্লেক্স একটা গেম। সেই গেমটাতে অনেকেরই ধারণা ছিল যে মেশিন গো খেলতে পারবে না কখনো, বাট গুগলের আলফা গো নামক মেশিন, সেটা তৎকালীন গো চ্যাম্পিয়ন ছিলেন লি সেডল, এবং লি সেডল হচ্ছে গো খেলায় মানে ডন ব্র্যাডম্যান, মানে সে যে ইতিহাসের সেরা প্লেয়ার, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। সো ওই লি সেডলকে হারায় দেয় আলফা গো, এবং পরবর্তীতে গুগল আরেকটা গো প্লেয়ার তৈরি করছে যে কিনা ওই আলফা গোকেও হারায় দিচ্ছে। সো এখন আরো অনেক বেশি পাওয়ারফুল মেশিন তৈরি হয়েছে। সো এইটাতে যখন মেশিন জিতলো তখন এটাও একটা বড় ইভেন্ট ছিল, এবং শেষ পর্যন্ত এই গো খেলার মাধ্যমে মোটামুটি একটা লজিক্যাল বোর্ড গেমে মানুষ আর মেশিনের সাথে পারবে না, এই ব্যাপারটা এস্টাবলিশ হয়ে গেছে। লজিক্যাল ডিটারমিনিস্টিক বোর্ড গেম, ডিটারমিনিস্টিক বলতেছে এই জন্য, এই ডিটারমিনিস্টিক শব্দটা পরবর্তীতে আমরা আসবে আমাদের আলোচনায়, যেখানে কিনা কোনো মানে লাকের ব্যাপার নাই, অর্থাৎ ছক্কা মারার কোনো ব্যাপার নাই, বা তাস খেলায় যেরকম তোমার লাক ফেভার করতে পারে সেরকম কিছু না, তুমি জাস্ট নিজে ক্যালকুলেট করে করে করবা। এমন কোনো বোর্ড গেমে আর মেশিন কম্পিউটারের কাছে হারবে না আপাতত। আরো কিছু সাকসেস স্টোরি এখন তোমরা জানো, গুগলের সেলফ ড্রাইভিং কার আছে, টেসলার সেলফ ড্রাইভিং কার আছে। সো সেলফ ড্রাইভিং কার আমার স্পষ্ট মনে আছে যে ছোটবেলা বলতে আমি যখন ইউনিভার্সিটিতে পড়তেছি 2001-2002, সেই সময় আমাদের ক্লাসে এইগুলো নিয়ে আলোচনা হচ্ছিল যে একটা সময় গাড়ি নিজে নিজে চলবে, এবং তখনও এটা জাস্ট ওরকমই সায়েন্স ফিকশন টাইপেরই ব্যাপার ছিল, এটা আসলে হবে যে এটা আমরা ভাবিনি, বাট এখন তো সেটা একটা রিয়ালিটি, এবং সেটা হচ্ছে, এবং মানে বেশ ভালো, অ্যাভারেজ হিউম্যান ড্রাইভারের চেয়ে ভালো পারফর্মও করতেছে। আরো কিছু সাকসেস স্টোরি আছে, যেমন কিছু ম্যাথমেটিক্যাল থিওরেম প্রুভিং, যেমন রবিনস কনজেকচার নামক একটা থিওরেম আছে, যেটা কিনা
সম্পূর্ণ মেশিনের মাধ্যমেই সলভ করা হয়েছে। ওইটার কোনো প্রুফ, কনজেকচার হচ্ছে এমন জিনিস যেটা প্রমাণিত না, ওটা থিওরেম না, ওটা হচ্ছে ধরে নেওয়া হচ্ছে যে এটা সত্য, বাট ওটা প্রুফ করা যায়নি এখন। সো এখন এটা রবিনস কনজেকচার না, এটা এখন রবিনস থিওরেম হয়ে গেছে। তার কারণ হচ্ছে মেশিনের মাধ্যমে, এআই এর মাধ্যমে ওই থিওরেমটা প্রুফ করতে পারছি আমরা, যেটা কোনো মানুষ প্রুফ করতে পারতেছিল না। মেডিকেল ফিল্ডে এআই এর ব্যবহার আছে, মেডিকেল ডেটা থেকে, মেডিকেল টেস্ট রেজাল্ট থেকে এবং মেডিকেল ইমেজিং থেকে ডায়াগনোসিস করা। যেমন তোমার লাং ক্যান্সার ডায়াগনোসিসের ক্ষেত্রে প্রথম একটা বড় ব্রেক থ্রু ছিল, যে লাং ক্যান্সার হয়েছে কিনা লাংসের বিভিন্ন ইমেজিং, এমআরআই বা হোয়াট এভার এগুলো করার পরে ওই ছবি দেখে হিউম্যান ডক্টররা যত ভালোভাবে ধরতে পারছে তার চেয়ে তো ভালোভাবে ইমেজ প্রসেসিং টেকনিকের মাধ্যমে ধরা গেছে, এবং এখনো বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, সেই জিনিসগুলা চলতেছে। এখানে একটা জিনিস বলে রাখা প্রয়োজন যে আমরা সাকসেস স্টোরিগুলোকে ফিচার করতেছি ঠিকই, তার মানে এই না যে একেবারে সবকিছু এআই করে ফেলতেছে বা হয়ে যাচ্ছে, তা না। এখনো অনেক অনেক ফিল্ড আছে যে সমস্ত জায়গায় এআই দিয়ে কাজ সেভাবে হচ্ছে না, বা মানে মানুষকে রিপ্লেস করার মতো অবস্থা এআই নাই। তবে এই মানে ডোমেইনটা আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে, অর্থাৎ মানে আস্তে আস্তে মানুষের অনেক কাজই এআই দিয়ে একটা করা যাবে। আরেকটা বড় সাকসেস স্টোরি হচ্ছে তোমার নাসার যেই নাসার রোভার, কিউরিওসিটি রোভার, তোমরা নাম শুনছো হয়তো, যে যেটা মার্সে মঙ্গল গ্রহে ঘোরাঘুরি করে, যেটা সেটা বোধহয় 2000 কত সালে যেন 2010 বা 11-এ বোধহয় ওটা মঙ্গল গ্রহে গেছিল, এবং সে প্রথম কয়েক বছর কিন্তু তাকে এখান থেকে রিমোট কন্ট্রোলেই চালাতে হতো। অর্থাৎ এই পৃথিবীর থেকে সিগন্যাল একটাকে পাঠানো হতো, সেই সিগন্যালটা ওর কাছে গেলে সে ওইটা রিসিভ করলে সে নড়াচড়া করতো বা ছবি তুলতো বা কোনো একটা স্পেসিমেন কালেক্ট করতো, এই কাজগুলো সে করতো। কিন্তু এই জিনিসটা ডেফিনেটলি খুবই স্লো প্রসেস, তাই না? পৃথিবী থেকে সে মঙ্গল গ্রহে একটা সিগন্যাল যাবে, আবার মঙ্গল গ্রহ থেকে সিগন্যাল আসবে। সো পরবর্তীতে 2016 সালে যে একটা সফটওয়্যার তাকে পাঠানো হলো, যেটা কিনা তাকে অটোনোমাস করে দিল, অর্থাৎ এরপর থেকে যাবতীয় সে বাকি সময় জাস্ট নিজের মতো করেই ঘোরাঘুরি করতে, সে কোথায় যেতে হবে, কোন ছবিটা তুলতে হবে, কোন স্পেসিমেনটা কালেক্ট করতে হবে, সবকিছু সে অটোনোমাসলি ডিসাইড করত। সো এটাও একটা মেজর অ্যাচিভমেন্ট ছিল। ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে বিশেষ করে ডিপ লার্নিং এর কারণে এখন অনেক অনেক নতুন ধরনের অ্যাপ্লিকেশন আসছে। ডিপ লার্নিং কি সেটা নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব, বাট এটার ফলে যেটা হচ্ছে যে স্পেসিফিক্যালি ইমেজ এবং স্পিচের ক্ষেত্রে অনেক ব্যারিয়ার ভেঙে গেছে। যে কাজগুলো খুবই জটিল ছিল আগে, অবজেক্ট রেকগনিশন, হিউম্যান রেকগনিশন, বা একটা জিনিস জায়গায় কি ঘটতেছে এটা বোঝা, একটা ভিডিও দেখে ওই ভিডিওটা আন্ডারস্ট্যান্ড করতে পারা, এই কাজগুলো এখন কিন্তু অনেক দূর অগ্রগতি হয়েছে। যেমন ধরো তোমরা এখানে ছোট দেখতে পাচ্ছ কিনা, এই যে এখানে কয়েকটা ছবি যে দেখছো, এই ছবিগুলোর মধ্যে ক্যাপশন গুলো কিন্তু অটো জেনারেটেড, বুঝছো? যেমন প্রথম ছবিটা বলা হচ্ছে ম্যান ইন ব্ল্যাক শার্ট ইজ প্লেইং গিটার। সেকেন্ড ছবিটা বলা হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার ইন অরেঞ্জ সেফটি ভেস্ট ইজ ওয়ার্কিং অন রোড। সো এই যে এই বিষয়গুলা মানে এটা কিন্তু আমাদের কাছে যত সহজ মনে হচ্ছে, তুমি মানে মানুষের জন্য এক নজর বুড়ালেই তুমি বুঝতে পারতেছো এই ছবিটা কি ঘটতেছে। মানুষের ব্রেইন ছবি বা মানে ভিজুয়াল ইমেজ ক্যাপচার করার জন্য এবং আন্ডারস্ট্যান্ড করার জন্য চমৎকারভাবে ডিজাইন করা আছে, কিন্তু মেশিনের জন্য কিন্তু এই কাজটা খুবই কঠিন। একটা পার্টিকুলার ছবি তার কাছে একটা পিক্সেল কতগুলো, তাই না? কতগুলো পিক্সেলের সমষ্টি, সেখানে কি আছে সেটা পড়ে বুঝতে পারা এটা আসলেই খুব জটিল কাজ, এবং সেখানে কিছু ভুল ভালো হতে পারে। যেমন ধরো 3 নম্বর ছবিটা প্রথম রোতে, যে 2 young girls are playing with Lego toy. সো গার্লস খেলতেছে, লেগো টয়ও বোঝা যাচ্ছে, এই যে সে লেগো চিনতে পারতেছে, এখানে যে মেয়ে না ছেলে সেটাও সে বুঝতে পারতেছে। কিন্তু এখানে একটু ভুল করছে, যেমন এখানে হয়তো যার সাথে খেলতেছে সে সম্ভবত এই মেয়েটার মা, সে মানে ঠিক সে তাকে ইয়াং গার্লস হয়তো বলা যায় না।
এখানে হয়তো মাদার অ্যান্ড দ্য চাইল্ড ইজ প্লেইং লেগো এরকম কিছু হওয়ার কথা ছিল, বাট সে ওই অতটুকু ছবির মধ্যে থেকে যতটুকু ইনফরমেশন পাইছে তাতে তার থেকে সে এটা জেনারেট করতে পারছে। সো এটাও কিন্তু একটা ডেফিনেটলি বিরাট বড় অ্যাচিভমেন্ট, এবং এই ফিল্ডে এখন অনেক অনেক বড় বড় অ্যাপ্লিকেশন হচ্ছে। সো ফাইনালি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এআই জিনিসটা এখন আমাদের জীবনে এমন ভাবে জড়িয়ে গেছে এবং এমন ধরনের অ্যাপ্লিকেশন গুলো আসতেছে যেটা দেখে এআই কে একটা ম্যাজিকের মতো মনে হচ্ছে আমাদের কাছে, তাই না? সো যেমন ধর মানে তুমি যদি বলো যে আমি এআই নিয়ে কাজ করি বা আমি এআই প্রোগ্রামার, তাহলে মানুষ মনে করবে যে তুমি কি ম্যাজিক করতেছো। আর আসলে এআই প্রোগ্রামার কি করে? এই যে সব প্রোগ্রামার যা করে এআই প্রোগ্রামারও তাই করে। তাকে বসে বসে মেশিন কোড লিখতে হয়, কোড ডিবাগ করতে হয়, কম্পাইল করতে হয়, রান করতে হয়, এগুলোই আলটিমেটলি তুমি যা যা শিখছো অপারেটিং সিস্টেম, কম্পিউটার আর্কিটেকচার, তুমি মানে ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদমস, ম্যাথমেটিক্যাল বিভিন্ন জিনিস, এই সব কিছুকেই ইমপ্লিমেন্ট করেই শেষ পর্যন্ত এআই। এটা আসলে ম্যাজিক কিছু না। কারণ দেখো ম্যাজিকের কথা যদি আমরা বলি, ম্যাজিক জিনিসটা কি? ধরো মানে মনে করো আছে না ডেভিড কপারফিল্ড ম্যাজিশিয়ান, বা কি ডেভিড ব্লেইন, আরো কি ক্রিস এঞ্জেল, তাই না? এগুলো আমরা ছোটবেলায় শুনছিলাম, এখন এখন হয়তো আরো কে কে আছে আমি জানি না। সো এই এই যে তারা যে করে এটা তো আলটিমেটলি ট্রিক, তাই না? ধরো ডেভিড কপারফিল্ড কি করতেছে, সে একটা পুরা ট্রেন মানুষের চোখের সামনে উধাও করে দিচ্ছে। একেবারে তোমার চোখের সামনে একটা ট্রেন আছে, সেটা নাই হয়ে গেল। সো এটা তো আর আসলে চলে যায়নি, তাই না? এখানে একটা ট্রিক আছে, কিছু একটা ঘটতেছে পর্দার পিছনে, এবং এই কাজটার পিছনে প্রচুর ডেডিকেশন আছে, প্রচুর হার্ডওয়ার্ক আছে। ওই একটা ম্যাজিক ট্রিকের জন্য সে হয়তো 1 বছর 2 বছর ধরে চিন্তা করতেছে, সে ডিজাইন করতেছে, প্ল্যান করতেছে, সে সেট বিল্ড আপ করতেছে, তাই না? সো এই সমস্ত প্ল্যানিং, প্রোগ্রামিং, সমস্ত কিছু পিছনে ডেডিকেশন এবং হার্ডওয়ার্কের পরে আলটিমেটলি তুমি এমন একটা কিছু দেখালা যেটা কিনা ম্যাজিকের মতো লাগতেছে। এআই এর ব্যাপারটাও তাই, তোমার সেই প্রোগ্রামিং, সেই ডেটা স্ট্রাকচার, সেই অ্যালগোরিদমস, এই সব কিছুই মিলাই কিছু টুলস, কিছু টেকনিক্স তুমি ব্যবহার করবে এবং শিখবা, যার মাধ্যমে তুমি শেষ পর্যন্ত ম্যাজিক্যাল কিছু একটা করে দেখাতে পারবে। বাট তোমাকে বুঝতে হবে যে ওই ম্যাজিকের পিছনে আলটিমেটলি প্ল্যানিং, হার্ডওয়ার্ক এবং ডেডিকেশনই আছে, যেটা যে কোনো কাজের পিছনেই আলটিমেটলি থাকতে হবে। তো এই ম্যাজিক কিভাবে করতে হয় সেটাই আমরা আস্তে আস্তে এই কোর্সে কিছুটা হলেও শেখার চেষ্টা করব। এনি কোয়েশ্চেনস, কমেন্টস তোমাদের তরফ থেকে থাকলে তোমরা বলতে থাকো। তবে রিসেন্টলি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারেও অনেক মানে সাকসেসফুল হচ্ছে, মানে এআই অ্যাপ্লিকেশন বলছে। হ্যাঁ, শুধু বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কেন, অনেক ফিল্ডে মানে এআই এর তো আসলে কোনো লিমিটেশন নাই। যে কোনো ফিল্ড, সোশ্যোলজিতে এআই অ্যাপ্লিকেশন আছে, হেলথেও অ্যাপ্লিকেশন আছে, জিওলজিতে প্রচুর অ্যাপ্লিকেশন আছে এআই এর। তোমার যেটা বললাম যে আসলে প্রত্যেকটা ফিল্ডেই এআই এর অ্যাপ্লিকেশন আছে, কারণ এআই আলটিমেটলি ডেটা নিয়ে কাজ করতেছে। ডেটাটা যে কোনো ফিল্ড থেকে আসতে পারে এবং সেই ফিল্ডের জন্যই, যে কোনো ফিল্ডের জন্যই ইন্টেলিজেন্ট প্রোগ্রাম তৈরি করা যেতে পারে। স্যার এই যে কিছু 2-1 বছর আগে মনে হয় আমি শুনছিলাম, ওটা এখনো প্রোডাকশনে আসছে কিনা জানি না, একটা অ্যাপল মানে একটা ওয়াচ আর কি করতেছিল। তো ওই ওয়াচটা পড়লে মনে করেন আপনার ডেইলি হেলথের ইয়াটা আসবে, মানে হেলথের সিচুয়েশন জানতে পারবে। ইভেন ধরেন আমরা বর্তমানে যেরকম মানে মানুষ হঠাৎ করে স্ট্রোক হয়ে দেখা যায় মারা যায় বা কিছু একটা হয়ে যায়, এই স্ট্রোক প্রেডিকশনটাও ওরা মানে ব্যাপারটা শুনছিলাম যে করতেছে বা প্রেডিকশন এখন ওটা। হ্যাঁ ডেফিনেটলি এরকম তো আছে। মানে অ্যাপল ওয়াচ তো ব্যবহার করে, এবং অ্যাপল ওয়াচ বা এই টাইপের ওয়্যারেবল ডিভাইসের উপরে প্রচুর কাজ হচ্ছে এখন। যে মানে মানুষের, তুমি ওয়্যারেবল ডিভাইস, সেটা ধরো ওয়াচ হতে পারে, সেটা তোমার গায়ে কিছু একটা জামা হতে পারে, বা তোমার পায়ের জুতার মধ্যে কোনো সেন্সর থাকতে পারে। মানে আমরা আসলে মানুষের বডি থেকে কি কি ধরনের সিগন্যাল কালেক্ট করতে পারি
এবং সেগুলোর ভিত্তিতে আমরা কি কি জিনিস করতে পারি। যেমন যেটা বললা যে মানে আমরা তো ইজিলি ব্লাড প্রেশার মাপা যায়, আমাদের পালস মাপা যায়, হ্যাঁ, বডির একটা টেম্পারেচার মাপা যায়, এরকম আরো বডির হিউমিডিটি মাপা যায়। এই সমস্ত কিছুর ভিত্তিতে একটা মানুষের স্ট্রেস লেভেল কত, বা সে মানে তার এখন রেস্ট নেওয়া উচিত কিনা, তার এখন খাওয়া উচিত কিনা, নাকি কি করা উচিত, বা তার কি এখন কোনো স্ট্রোক বা হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা মানে প্রচুর গবেষণা হচ্ছে। এবং মানে এরকম প্রচুর ডিভাইস আছে, বাইরের দেশে গেলে তুমি দেখবা যে এরকম ডিভাইস মানুষ ব্যবহার করতেছে প্রচুর, বাংলাদেশেও অনেক করতেছে।